আরো 2 রুম দেন যে তাহলে আরো বেশি হতো না অনেকগুলো হ্যাঁ 1800 এখনো তো হয়নি এখন তো 1000 হ্যাঁ এখন তো হয় নাই কিন্তু ওই বেশি Is my screen is visible? Yes, sir. Yes, sir. Yes, sir. Okay. আচ্ছা, এইখানে চ্যাপ্টার ওয়াইজ একটা একটা সামারি দেওয়া আছে যেটা নিয়ে আমরা কথা বলছি অলরেডি। চ্যাপ্টার 14 আর 15 কোন একটা চ্যাপ্টার মিসিং আছে এখানে, এটা আগের সিলেবাসে হইতে পারে। সো আমরা এটা দেখার উদ্দেশ্যটা হচ্ছে মেইনলি এটা হচ্ছে আপনার ওভারঅল সিলেবাস ম্যাপিং। সো আপনারা যারা জানতে চাইছিলেন যে ওভারঅল 14 চ্যাপ্টার বা 15 চ্যাপ্টার হোয়াট এভার দ্য নাম্বার অফ দ্য চ্যাপ্টার গুলো কিভাবে অ্যালোকেট হয় এক্সামের জন্য। সো আমরা কিন্তু সবাই একটা অবজেক্টিভ, পিওর অবজেক্টিভ নিয়ে আসছি। যেটা হচ্ছে যে আমার এই ক্লাস করার অবজেক্টিভ প্লাস বিজনেস ফাইন্যান্স পড়ার অবজেক্টিভ কয়টা? জেনারেলি দুইটা। একটা হচ্ছে যে পরীক্ষায় পাশ করবেন ফার্স্ট অ্যাটেম্পে ইনশাল্লাহ। সেকেন্ড যেটা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করা। যে আন্ডারস্ট্যান্ডিং গুলো বিজনেস মানে আন্ডারগ্রেড লেভেলে করতে পারেন নাই বা গ্রাজুয়েশন লেভেলে করতে পারেন নাই, সো ওই কনসেপ্ট গুলো যেন ফার্দার কি হয়, একটু স্ট্রেংথেন হয়। এন্ড আপনারা যখন ওভারঅল যখন আপনারা প্রফেশনাল লেভেলে যাবেন, সো প্রফেশনাল লেভেলে কিন্তু আপনার এই নলেজ গুলো অবভিয়াসলি ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে যেতে হবে। ইভেন প্রফেশনাল লেভেলেও না, আপনার সার্টিফিকেট লেভেলে এই কন্টেন্ট গুলো অনেক হ্যান্ডি। হ্যান্ডি ইন এ সেন্স, আপনি যখন এই যে চ্যাপ্টার গুলো আছে নিজে বুঝে অল্প একটু, মানে যতটুকু কনসেপ্ট ক্লিয়ার করা দরকার 100% সবার দ্বারা পসিবল না, আর যতটুকুই দরকার মিনিমাম লেভেলে যদি এনশিওর করে যাইতে পারেন, তাহলে দেখা গেছে শুধুমাত্র বিজনেস ফাইন্যান্স না, আপনার প্রফেশনাল লেভেলে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট ইনফরমেশন এন্ড আদার সাবজেক্ট যেগুলো আছে এগুলোর সাথে আপনি লিঙ্ক করাইতে পারবেন। এন্ড আপনি বুঝতে পারবেন যে হাউ এ প্রফেশনাল ক্যান অ্যাড ভ্যালু টু দ্য কোম্পানি, টু দ্য সার্ভিস পজিশন। সো ওভারঅল এইখানে দেখেন যে আপনার প্রথমে যে ইন্ট্রোডাকশন টু বিজনেস, ম্যানেজিং এ বিজনেস, ইন্ট্রোডাকশন টু রিস্ক ম্যানেজমেন্ট, এটা 15% কভার করে। দেন অর্গ চার্ট বা অর্গানাইজেশনাল স্ট্রাকচার, একটা অর্গানাইজেশন কেমন স্ট্রাকচারের হয়, হোয়াট আর দ্য ডিফারেন্ট ফর্মস অফ অর্গানাইজেশন, অ্যান্ড হচ্ছে ইন্ট্রোডাকশন টু বিজনেস স্ট্র্যাটেজি, যে হোয়াট ইজ দ্য বিজনেস স্ট্র্যাটেজি অ্যান্ড হাউ বিজনেস স্ট্র্যাটেজি ক্যান প্লে এ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন দ্য অর্গানাইজেশন। সো 3 and 4-এ 15%। এইখানে দেখেন 25% যে স্লটটা, এটাতে অনেকগুলা ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে। লাইক আপনার এইখান থেকে ওয়ান ওয়ান টু অ্যান্ড তারপর আছে এখানে একটা 5। সো প্রথম 3টা চ্যাপ্টার যেটা আছে এটা হচ্ছে 15%, যেটা বলতেছে মোস্টলি থিওরিটিক্যাল। এখানে এই থিওরির মধ্যেও যারা বলবেন যে একটু ডিফিকাল্ট কোনটা, তাহলে বলবো যে রিস্ক ম্যানেজমেন্ট যেটা আছে এটা। দেন হচ্ছে অর্গানাইজেশনাল স্ট্রাকচার অ্যান্ড বিজনেস ফর্মস অ্যান্ড ইন্ট্রোডাকশন টু বিজনেস স্ট্র্যাটেজি। ইন্ট্রোডাকশন টু বিজনেস স্ট্র্যাটেজিটা হচ্ছে অনেকটা ডিফারেন্ট স্কলারদের থিওরি। দেন অর্গানাইজেশনাল স্ট্রাকচারটা হচ্ছে ডিফারেন্ট ফর্ম অর্গানাইজেশন, যে একটা অর্গানাইজেশন বেসড অন দা সাইজ, দেন স্কেল অ্যান্ড হচ্ছে কমপ্লেক্সিটি অফ দ্য অপারেশন, একটা অর্গানাইজেশন কিভাবে স্ট্রাকচার করতে পারে। সো এটা মোরলেস থিওরিটিক্যাল। বাট 25% যেটাতে আছে এটাতে ইন্ট্রোডাকশন টু ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, এখানে কিছু ম্যাথ আছে, ম্যাথমেটিক্যাল কিছু কনসেপ্ট আছে যেটা ইম্পর্টেন্ট, মেজারিং পারফরমেন্স এখানেও আছে, ওয়ার্কিং ক্যাপিটাল। এটা এই স্লটটা ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর আন্ডারস্ট্যান্ডিং দ্য পিওর বিজনেস ফাইন্যান্স কনসেপ্ট, অ্যাজ ওয়েল এজ আপনার নিজের যেই মানে হচ্ছে পরীক্ষায় কিন্তু দেখা গেছে যে আপনি লাস্ট রাউন্ড পরীক্ষায় যে দিছে তার সাথে কথা বলে আপনারা কি ফিডব্যাক পাইছেন, কেউ কি কথা বলছেন রাইট নাও? সো হোয়াট ওয়াজ দ্য মেইন সিনারিও ইন দ্য লাস্ট এক্সাম? এনিওয়ান বলতে পারবেন? স্যার 4 নম্বর চ্যাপ্টার থেকে সব থেকে বেশি কোয়েশ্চেন এসছে। আহ, যারা ভেরি বেশিবার গুড। বলছে 4, তারপর হচ্ছে আপনার 13, 13 13 তেরো থেকে কর্পোরেট আসছে গভর্নেন্স না আপনার গভর্নেন্স এন্ড এথিক্স? কর্পোরেট গভর্নেন্স থেকে স্যার। ওকে, ভেরি গুড ভেরি গুড, 4 13। ওকে, দেন তারপর স্যার 15 থেকে আসছে, 15 নয় থেকে নাম্বার আসছে। থেকে আসছে। জি স্যার। 9 নম্বর থেকে 5 আসছে। থেকে আচ্ছা, আসছে। আমি ফার্স্ট থেকে ইন্ট্রোডাকশন টু বিজনেস কোশ্চেন থাকবে কিছু, রাইট? আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কিছু দেখবেন যে আপনার এই সার্টিফিকেট লেভেলে বিজনেস ফাইন্যান্স বই
নাই, বাট চার পাঁচটা আমি যেটা শুনলাম যে কারোর কাছে 8-10টা ম্যাথ আসছে, ছোট ছোট ম্যাথ আর, আসছে। একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে এক মানে লাস্ট ইয়ার লাস্ট এক্সামের বেসিসে 5, 6, 8, 13, 14 এখান থেকে সব থেকে বেশি কোয়েশ্চেন আসছে। আমি 8 থেকে 10 জনের সাথে যে কথা বলছি, তো এখানে যে মেজারমেন্টটা ওয়েটেড যে ইয়াটা দেওয়া হয়েছে, এটা এটা তো আসলে এটা 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 মোর অর লেস এটা মেনটেন করাও পসিবল না। আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে ওভারঅল সিলেবাস কভারের কি সিনারিও সেটা বলা আছে এখানে, বাট এটা এক্সামও মেনটেন করা পসিবল না, বিকজ আপনি দেখেন আপনার কোশ্চেনটা আপনি দেখতে পাবেন পরীক্ষা, এটা একটা অ্যালগোরিদমে সেট করা। সো ওই অ্যালগোরিদমে কখনোই এটা ফিট করানো পসিবল না। কথা বোঝা গেছে আমার? সো সার্টিফিকেট লেভেলের কোশ্চেন গুলো আসে, দেখা গেছে আপনি যে কোশ্চেনে পরীক্ষা দিচ্ছেন আপনার সাথে ফ্রেন্ড ওই একই কোশ্চেনের পরীক্ষা অবভিয়াসলি হবে না, কারণ কারোর কাছে যে কোনো সেটের কোশ্চেন আসে। সো এখানে এই অ্যালগোরিদম মেনটেন করাটা একটু ডিফিকাল্ট, তবে হ্যাঁ যে হাই লেভেলে আপনার ইম্পর্টেন্সটা কেমন হবে সেটা বোঝার জন্য এই পিকচারটা। গট মাই পয়েন্ট মৌসুমী? সবার ইয়েস স্যার। জন্যই যেটা হচ্ছে যে এটা হচ্ছে যে আপনি যদি জানতে চান যে না স্যার আমি এই বিজনেস ফাইন্যান্স বুকটাকে যদি ওভারঅল ডিফারেন্ট স্লটে ভাগ করি তাহলে আমার কোন জায়গায় কোন জিনিসগুলো আলাদা আলাদা দেখতে হবে। সো এটা এক একটা সেগমেন্টও বলতে পারেন আপনি যে ফার্স্ট অ্যান্ড ফিফথ, প্রথম যে 30% সেগমেন্ট আছে এটা মোর লেস থিওরিটিক্যাল, 25% আছে থিওরিটিক্যাল অ্যান্ড কনসেপচুয়াল অ্যান্ড ম্যাথমেটিক্যাল, অ্যান্ড নিচের গুলো যেটা আছে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, স্ট্রাকচার অফ দ্য রেগুলেশন, গভর্নেন্স অ্যান্ড ইথিক্স। এটা হচ্ছে আপনার মোর লেস অ্যাকাউন্ট রেগুস, মানে হচ্ছে যে ফাইন্যান্সটা রেগুলেশনের সাথে কতটা কানেক্টেড, বিজনেস ইথিক্সের সাথে কতটা কানেক্টেড, গভর্নেন্সের সাথে কতটা কানেক্টেড। সো এইটা ওভারঅল জিনিস আমরা আস্তে আস্তে দেখবো। সো আমরা এইটার এই মানে বিজনেস ফাইন্যান্সের কি টেকওয়েটা হচ্ছে আমরা লাস্ট এক্সামে যেটা দেখলাম, যেটা মৌসুমী বললেন যে চ্যাপ্টার 4 যেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু বিজনেস স্ট্র্যাটেজি, এটা অনেকটা কনসেপচুয়াল, অনেক অনেক থিওরি আছে, অনেক স্কলারের কথাবার্তা আছে। দেন হচ্ছে 14, 4, 5, 6, চার আট পাঁচ ছয় তেরো ডাইরেক্ট চোদ্দ ইন্ট্রোডাকশন টু ফাইন্যান্সিয়াল ইনফরমেশন যেটা বলতে ভুলে গেছি, এখান থেকে ম্যাথ আসছে, 5-6টা ম্যাথ আসছে এখান থেকে। 7 নম্বর হচ্ছে বিজনেস ফাইন্যান্স ফাংশন, এটা ইম্পর্টেন্ট। দেন হচ্ছে 14 and 15। সো হোয়াট এভার দা নেম, আমরা এই সবগুলাতেই যাব। আগে হচ্ছে আজকের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা নেক্সট চ্যাপ্টারটা শুরু করি। স্যার, তার আগে আপনি একটু বলবেন যে একটা চ্যাপ্টার পড়ার পরে কিভাবে নিজেকে ইভ্যালুয়েট করব, কারণ আইসিডিএস কোয়েশ্চেন ব্যাংকে যে কোয়েশ্চেন গুলো দেওয়া আছে কম্পারেটিভলি সেই ওই টাইপের কোয়েশ্চেন অ্যাকচুয়ালি আমাদের এক্সামে আসে না। তো আমাদেরকে আসলে কিভাবে ইভ্যালুয়েট করা উচিত যে এই চ্যাপ্টারটার জন্য আমি কতটা আচ্ছা, ইয়া এইটার জন্য বেস্ট, আপনারা কি কেউ কি এটা কারোর কাছ থেকে শুনছেন যে ম্যানুয়ালে নাই বা ম্যানুয়ালে যে কনসেপ্টটা নাই বা ম্যানুয়াল কভার করে না এমন ধরনের কোনো কোয়েশ্চেন আসছে? না স্যার, এমন কিছু শুনি নাই। অলওয়েজ ম্যানুয়াল ইজ দ্য ফার্স্ট থিং। ওকে, ভেরি গুড, তাহলে এটা ওয়ান অফ দা বেঞ্চমার্ক। সো আমরা যখন সার্টিফিকেট লেভেলে একটা এক্সামিনি পরীক্ষা দিতে আসে, যে এক্সামিনার বা যে কোশ্চেন করে ডিফারেন্ট সেট অফ পিপল অফ আইসিএবি, তারা মাথায় একটা জিনিস রাখে যে কোশ্চেন গুলো নেওয়া আছে, ধরেন যে 5,000 বা 10,000 কোশ্চেন আছে বেসড অন বিজনেস ফাইন্যান্স বুক। গট মাই পয়েন্ট? ইয়েস স্যার। সো 5,000 10,000 কোশ্চেন করা হয়েছে আপনার এই ম্যানুয়ালটা দিয়ে ধরেই, ম্যানুয়ালে যা কন্টেন্ট আছে সবগুলোর উপর বেস করে ম্যানুয়ালের হয়তোবা থিওরিটিক্যাল কনসেপ্টকে ম্যাথমেটিক্যাল কনভার্ট করছে, বাট কনসেপ্ট থিওরিটিক্যালি ওই বই থেকেই আছে। সো বেঞ্চমার্কটা হচ্ছে অবভিয়াসলি ম্যানুয়াল 100%। সো আপনি যখন একটা সে ফর এক্সাম্পল আমি আজকে ইন্ট্রোডাকশন টু বিজনেস পড়বো, ওকে? সো ইয়েস স্যার। আপনার ইন্ট্রোডাকশন টু বিজনেসে আপনার এই জিনিসগুলো আছে। সো এই চ্যাপ্টারের এই জিনিসগুলোর সাথে রেলিভেন্ট আপনি যখন এই চ্যাপ্টারটা পড়লেন, সে ফর এক্সাম্পল আপনি সবগুলো জিনিসই পড়লেন, পড়ার পর আপনি সেলফ টেস্ট করতে গেলেন, আপনি ইন্টারেক্টিভ টেস্ট করলেন, ইন্টারেক্টিভ কোশ্চেনগুলো আনসার করলেন, আপনার কাছে মনে হচ্ছে আর ইউ কনফিডেন্ট দ্যাট এইখানে যতগুলো কনসেপ্ট আছে, কি কনসেপ্ট যদিও 100% কভার করা কোনোভাবেই পসিবল না, আপনার কাছে কি মনে হয় যে 100% কন্টেন্ট কভার করার পর এই চ্যাপ্টারটা পড়ার পর মনে হচ্ছে যে আপনার কোথাও গ্যাপ আছে? লাইক আপনার স্টেক হোল্ডার ইন দ্য বিজনেস, স্টেক হোল্ডারের কার প্রায়োরিটি কতটুকু, বা স্টেক হোল্ডার বলতে কি বোঝাচ্ছে, এটা এরিয়াটা কতটুকু, বা মিশন, গোল, প্ল্যান এন্ড স্ট্যান্ডার্ড বলতেছে, এই চারটা জিনিসের চারটা কনসেপ্টকে সেপারেটলি আইডেন্টিফাই করতে পারছেন আপনি? দেন ইয়েস স্যার। বিজনেস অবজেক্টিভে কোনটা প্রাইমারি অবজেক্টিভ কোনটা সেকেন্ডারি অবজেক্টিভ, প্রাইমারি এন্ড সেকেন্ডারির সাথে কানেক্টিভিটি কতটুকু। সো এই জিনিসগুলো আপনি নিজে আন্ডারস্ট্যান্ড করতে পারবেন যে না ঠিক আছে আমি এই চ্যাপ্টারটা পড়ছি, এই চ্যাপ্টারে এই কন্টেন্ট গুলো আছে, এই কন্টেন্ট গুলোর মধ্যে এইগুলা কি কি টেকওয়ে, আমি কি টেকওয়ে গুলো আলাদাভাবে নোট করতে পারছি।
দেন আপনি বলতে পারবেন যে না, ইউ ক্যান ডিক্লেয়ার ইউর সেলফ এজ এ ভেরি কনফিডেন্ট অন দ্যাট চ্যাপ্টার। গট মাই পয়েন্ট? সো আলটিমেটলি চ্যাপ্টার ওয়াইজ প্রিপারেশনের কথা যদি বলেন, আপনাকে প্রতিটা চ্যাপ্টারে একবার হইলেও মেন যে কন্টেন্ট গুলো আছে সেটা দেখতে হবে। কারণ পরীক্ষায় কিন্তু বেঞ্চমার্ক আপনার ম্যানুয়াল, ম্যানুয়ালে যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসতে পারে। তবে জেনারেলি যেটা হয়, আমি যদি বলি যে না ঠিক আছে স্যার, স্টেক হোল্ডার ইন দ্য বিজনেসে এইটা থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে, যখন আপনি এই কোশ্চেনটা নিজেকে আস্ক করবেন, তখন আপনি আনসারটা পাবেন। অবভিয়াসলি আনসারটা পাবেন, আমি যাবো ওইটাতে। তখন দেখবেন যে আপনার মনে হচ্ছে না এখান থেকে এর বাইরে কোশ্চেন করা পসিবল না, কারণ এইখানে কনসেপ্টটা এই এরিয়ার মধ্যে লিমিটেড, কোনো আনলিমিটেড কোনো কিছু তো নাই। সবসময় মনে রাখবেন কোথাও আনলিমিটেড কোনো কিছু নাই, আপনারা ওইটাকে লিমিট করে নিতে হবে। লাইক আপনার কনসেপ্টটা এতটুকু পর্যন্ত আপনি বুঝছেন, আপনার কাছে মনে হচ্ছে না এর জায়গায় আমার গ্যাপ আছে, সো রেজ দ্য কোশ্চেন ইমিডিয়েটলি অন দ্যাট চ্যাপ্টার, পার্টিকুলার চ্যাপ্টার। সো ক্লাস ডেতে অবভিয়াসলি আপনার কোশ্চেনটা রেজ করতে হবে, যাতে করে আপনি আমার সাথে যেভাবে প্রসিডিং করবেন টু দ্য নেক্সট লেভেল, যাতে করে আপনার কি ব্যাক এন্ডে তাকাইতে না হয়। এখন আপনার মনে হতে পারে স্যার আমি তো আমার মতো করে চ্যাপ্টার গুলো 5টা 6টা চ্যাপ্টার পড়ছি, আমার কাছে মনে হচ্ছে স্যার আমি কনফিডেন্ট, আমার এই জায়গায় গ্যাপ আছে, তার মানে আমি করে নিব যে আপনি ওয়ান স্টেপ এহেড আছেন। সো আপনি জাস্ট হচ্ছে আমার ক্লাসের সাথে আপনি নতুন অনেক কিছু পাবেন, যেটা দিয়ে আপনার যে এক্সিস্টিং নলেজ আছে সেটাকে কমপ্লিমেন্ট করতে পারবেন। গট মাই পয়েন্ট? সো আপনি দেখা গেছে যে নিজে পড়ে যখন পড়ছেন হোয়াট ইজ অর্গানাইজেশন, অর্গানাইজেশন একটা ডাইমেনশন ওর মাথায় আসছে যে না ঠিক আছে অর্গানাইজেশন বলতে আমার মাথায় এটা আছে। এখন আমি যখন বলতেছি হোয়াট ইজ অর্গানাইজেশন, এবার এটার সাথে মিলান, দুটার সাথে সোয়াপ করেন যে না ঠিক আছে স্যার যেটা বলতেছে আমি যেটা আন্ডারস্ট্যান্ডিং করছি দুটা ক্লিয়ার কিনা, দুটা এক লাইনে আছে কিনা, না কোনো ডেভিয়েশন আছে। ইফ দেয়ার ইজ এনি ডেভিয়েশন ইউ ক্যান রেজ কোশ্চেন ইমিডিয়েটলি, স্যার আমার কাছে তো মনে হচ্ছে না, আমি এটা পড়ছি এটা বুঝছি, বাট আপনার আন্ডারস্ট্যান্ডিংটার সাথে আমার ম্যাচ করতেছে না, সো ক্যান ইউ প্লিজ এক্সপ্লেইন দিস টু ম্যাচ উইথ ইউ। সো ইউ ইউর অ্যাপ্রোচ উইল বি লাইক দিস, সো দ্যাট আপনারা যারা ক্লাস করতে আসছেন তারা যেন ম্যাক্সিমাম বেনিফিটটা টেক ওয়ে টু দা হোম করতে পারে। ওকে, ইয়েস আচ্ছা স্যার। আমরা তাইলে এই চ্যাপ্টারে বেসিক্যালি এই জিনিসগুলো আছে। এখন দেখেন আমি যখন এন্ড অফ দা ডে আজকের ক্লাসের পরে যখন আমি এই এই কোশ্চেনগুলো নিয়ে কোশ্চেন করব বা এই কোশ্চেনগুলো আপনার সামনে আবার অ্যাগেন প্লেস করব, তখন আপনি নিজেই বলবেন যে না স্যার ঠিক আছে আমি এই জিনিসগুলো সম্পর্কে জানছি এন্ড এই জিনিসগুলোর আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার আছে। সো লেটস প্রসিড। কি বলতেছে এখানে, হোয়াট ইজ অর্গানাইজেশন, রাইট? সো বেসিক্যালি an organization কি, a formal structure of the people and resources working together to achieve a common goal। এখানে দেখেন যে একটার কথার মধ্যে কতগুলো জিনিস অ্যাড করছে সে, এটা ডেফিনেশনটাকে ভাঙিয়ে কি পাবেন, একটা হচ্ছে ফর্মাল স্ট্রাকচার অফ পিপল এন্ড রিসোর্সেস। সো একটা অর্গানাইজেশন বলতে বোঝাচ্ছে এনি স্ট্রাকচার যেখানে পিপল এন্ড রিসোর্স একসাথে কাজ করে এন্ড টু অ্যাচিভ এ সিঙ্গেল গোল বা কমন গোল বা ইউনাইটেড গোল, হোয়াট এভার ইউ সে। সো বেসিক্যালি অর্গানাইজেশনাল, হোয়াট ইজ অর্গানাইজেশন বলতে আপনার মাথার মধ্যে একটা জিনিস আসবে যে এ কম্বাইন্ড গ্রুপ অফ পিপল এন্ড রিসোর্স উইথ এ ভিউ টু অ্যাচিভ এ কমন গোল থিং, সিম্পল থিং। দেন বলতেছে অর্গানাইজেশন এক্সিস্ট বিকজ দ্য কালেক্টিভ এফর্টস অফ দ্য পিপল আর মোর প্রোডাক্টিভ এজ এ রেজাল্ট অফ দেম। বেসিক্যালি আপনার নেক্সট কোয়েশ্চেন পরীক্ষায় আসতে পারে যে লাইক কেন অর্গানাইজেশন এক্সিস্ট করে, তো আপনার মনের মধ্যে আসতে পারে অর্গানাইজেশন কেন এক্সিস্ট করে। ফার্স্ট ফার্স্ট স্টেন্সে যদি এটা না আসে যে না একটা অর্গানাইজেশন কেন এক্সিস্ট করে, আপনার মাথায় ফার্স্টে খেলতে হবে যে এই জিনিসটা যে একটা অর্গানাইজেশন এই কারণে এক্সিস্ট করে কারণ একটা একটা ইউনাইটেড গ্রুপ অফ পিপল এন্ড রিসোর্স ক্যান অ্যাচিভ মোর ইন কম্পেয়ার টু এ সিঙ্গেল পার্সন। এখন ধরেন একটা অর্গানাইজেশনে 5 জন 5টা ডিপার্টমেন্ট আছে, 5 ধরনের লোক কাজ করে, পাঁচটা পাঁচটা ডিফারেন্ট টাইপ অফ এক্সপার্টিস আছে। সো তারা ইন্ডিভিজুয়ালি যতটা অ্যাচিভ করতে পারবে ইফ দেয়ার কালেক্টিভ টুগেদার টু অ্যাচিভ এ কমন গোল, তাহলে কি তাদের তার তার স্ট্রেংথটা কি ইন্ডিভিজুয়াল একজনের থেকে কম্বাইন স্ট্রেংথটা বেশি না? ইয়েস অর নো? ইয়েস স্যার। ইয়েস স্যার। ইয়েস ফর স্যার। দ্যাট রিজন অর্গানাইজেশন এক্সিস্ট করে, যে একটা অর্গানাইজেশন ইন্ডিভিজুয়াল থেকে পাওয়ারফুল, ইন্ডিভিজুয়াল থেকে অনেক অর্গানাইজড। সো একটা ইন্ডিভিজুয়াল যতটুকু অ্যাচিভ করতে পারবে ইন্ডিভিজুয়ালি সেপারেটলি অ্যান অর্গানাইজেশন ক্যান অ্যাচিভ ইন কম্পেয়ার টু দিস মাচ মোর দেন দিস। ওকে, সো এটা দেন হচ্ছে দেয়ার আর মেনি ডিফারেন্ট টাইপস অফ অর্গানাইজেশন। জেনারেলি এখানে দুটো টাইপে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে যে প্রফিট আর নন প্রফিট। সো জেনারেলি বিজনেস সেক্টরস কে বলতেছে বিজনেস সেক্টরস, আর নন প্রফিট কেন নন প্রফিট বা ওইটার অবজেক্টিভ কি সেটা সেকেন্ড স্লাইডে আছে।
So all organizations share the feature that they are designed to get things done. So basically any kind of organization, ধরেন আপনি যদি বলেন যে ডিফারেন্ট টাইপ অফ অর্গানাইজেশন আছে, একটা হচ্ছে প্রফিটের জন্য ব্যবসা করে, একটা হচ্ছে প্রফিট না, সোশ্যাল সার্ভিসটা মেইন তার জন্য সোসাইটির একটা পার্টিকুলার অবজেক্টিভ অ্যাচিভ করার জন্য তারা এক্সিস্ট করে। তার ক্ষেত্রেও দেখবেন যে একটা অবজেক্টিভ আছে। সো উইদাউট অ্যান অবজেক্টিভ দেয়ার উইল বি নো কোম্পানি। ইজ দেয়ার এনি কোম্পানি অর অর্গানাইজেশন উইদাউট এনি অবজেক্টিভ? আছে, হইতে পারে কখনো? এটা প্রফিট ছাড়াও হইতে পারে, নন প্রফিট হইলেও অবজেক্টিভ আছে। অবজেক্টিভ কি? সোশ্যাল সার্ভিস। অবজেক্টিভ কি? সোশ্যাল ওয়েলফেয়ার। অবজেক্টিভ কি? কোন একটা পার্টিকুলার পারপাসটাকে অবজেক্ট, ইন্ডিকেট করছে স্যার। রাইট, পার্টিকুলার একটা কমন গোল আছে, যে তারা ফাইন্যান্সিয়াল হোক নন ফাইন্যান্সিয়াল হোক এনি গোল অ্যাচিভ করতে চায়। অ্যান্ড অর্গানাইজেশনটাকে ডিফারেন্ট ডাইমেনশনে ভাগ করা গেছে। একটা হচ্ছে যে ওনারশিপ উপর বেস করে, এক মালিকানা, বহু মালিকানা, বা ডিফারেন্ট কম সোল প্রপার্টিশিপ হইতে পারে, কোম্পানি হইতে পারে, পার্টনারশিপ হইতে পারে, ঠিক আছে, এনি কাইন্ড অফ অর্গানাইজেশন। সো ওনারশিপের উপর বেস করে অর্গানাইজেশনকে ডিফারেন্ট ভাবে কিছু কন্ট্রোল, মিনস দেখা গেছে যে এক মালিকানার ক্ষেত্রে মালিক একাই কন্ট্রোল করে, কোম্পানির ক্ষেত্রে দেখা গেছে পার্টনারশিপে পার্টনারে কন্ট্রোল করে, আবার পাবলিক কোম্পানির ক্ষেত্রে মাঝখানে একজন ইন্টারমিডিয়ারি থাকে শেয়ার হোল্ডারদের স্টেক প্রোটেক্ট করার জন্য, দে আর ওয়ার্কিং অন বিহাফ অফ দ্য শেয়ার হোল্ডার। সো কন্ট্রোলের উপর বেস করে অর্গানাইজেশনকে ডিফারেন্ট টাইপে ভাগ করা যায়। অ্যাক্টিভিটি আমরা বুঝি যে একটা একটা বিস্কিট ম্যানুফ্যাকচারিং কোম্পানি, একটা সিমেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানির মধ্যে অনেক পার্থক্য আছে। সো বেসড অন দেয়ার অ্যাক্টিভিটি, বেসড অন দেয়ার পারফরমেন্স, দ্য অর্গানাইজেশন উইল ডিফার। ওকে, দেন হচ্ছে প্রফিট ওরিয়েন্টেশন, যেটা বললাম প্রফিট এন্ড নন প্রফিট। এটা তো বেসিক জিনিস, যে কারোর ক্ষেত্রে দেখা গেছে যে অবজেক্টিভ বা কনসেন্ট্রেশনটা ফুল প্রফিট ওরিয়েন্টেড হয়, কারোর ক্ষেত্রে দেখা গেছে যে প্রফিট না সোশ্যাল সার্ভিস ওরিয়েন্টেড হয়, কারোর ক্ষেত্রে সেমি হয়। সেমি কি? সেমিটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট রোল, যে একটা একটা বিজনেস এক্সিস্ট করে টু আর্ন অর টু ম্যাক্সিমাইজ দ্য শেয়ার হোল্ডার ওয়েলথ অর টু আর্ন প্রফিট, ইন স্ট্রেট ফরওয়ার্ড ল্যাঙ্গুয়েজ, প্রফিট আর্ন করার জন্য করে, অ্যাজ ওয়েল এজ টু এনশিওর দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট অফ দ্য কোম্পানি অ্যান্ড অ্যাজ এ হোল ফর দ্য সোসাইটি। সো প্রফিট ওরিয়েন্টেশনের কথা যদি বলি, আপনার অ্যাজ এ প্রফেশনাল হিসেবে আপনি যখন চিন্তা করবেন যে স্যার প্রফিট ওরিয়েন্টেশন তো সব অর্গানাইজেশন প্রফিট করতে চায়, প্রফিট ওরিয়েন্টেশন হইলেও এটার মধ্যে অনেক গ্রেড আছে। যে আপনার ক্যাপিটালিস্টিক আছে, কনসেপ্ট আছে, শুনছেন যে হোয়াট ইজ ক্যাপিটালিজম? কেউ বলতে পারবেন? এনিওয়ান? ক্যাপিটালিজম কি কেউ বলতে পারবেন? হোয়াট ইজ ক্যাপিটালিজম? বা আপনার কি কখনো মাথার মধ্যে আসছে যে আমরা যেটা বলি যে ওয়েলথ অ্যালোকেশন, মানে ব্যালেন্সড ওয়েলথ অ্যালোকেশন যেটা বলে, ওটা কনসেপ্টটা কি? ক্যান এনিওয়ান সে? স্যার যেটার উপর বেসিস করে হচ্ছে আপনার ইকোনমিক অর্থাৎ কান্ট্রি ট্রেড বা ইন্ডাস্ট্রির কন্ট্রোলটা ডিপেন্ড করে স্যার। রাইট, 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 ক্লোজ টু দ্য রাইট আনসার, ভেরি ক্লোজ টু দ্য রাইট আনসার। এনি আদার কনসেপ্ট কেউ কি বলবেন? মানে এটা হচ্ছে যে অনেকটা আপনার দেখা গেছে যে আপনার মাথায় আছে, আপনি বলতে পারতেছেন না গুছায়, বিষয়টা এমন আর কি। সো লেট মি এক্সপ্লেইন দিস। সো একটা ক্যাপিটালিস্টিক কান্ট্রি যেটা জেনারেলি বলে বোঝায়, যেটা হচ্ছে যে ধরুন ভেরি ফিউ পিপল কন্ট্রোল দ্য ন্যাশনাল ইকোনমি, ঠিক আছে? সো বেসিক্যালি আপনি বাংলাদেশের কথা যদি বলেন, এটা ভেরি রিয়েলিস্টিক ফর দ্য বাংলাদেশ। লাইক আপনি বাংলাদেশে বসুন্ধরা গ্রুপ বলেন, অ্যাসালাম গ্রুপ বলেন, তারপর হচ্ছে শিকদার গ্রুপ বলেন, তারপর হচ্ছে যমুনা গ্রুপ বলেন, বা হচ্ছে বেক্সিমকো গ্রুপ বলেন। সো এই 5-6টা বা 10টা 8-10টা গ্রুপ মিলেই পুরোপুরি ওভারঅল কি নেশনের আপনার 70% ওয়েলথ কন্ট্রোল করতেছে, জাস্ট ফর এক্সাম্পল। ওকে, সো এইটা 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 ক্যাপিটালিস্টিক এই কনসেপ্টেই প্রফিট ওরিয়েন্টেশনের কথা বলতে গিয়ে ওটা টানলাম রেফারেন্সটা। রিজনটা হচ্ছে একটা ইকোনমি, আপনার একটা দেশকেও যদি একটা অর্গানাইজেশনের সাথে কম্পেয়ার করেন, একটা অর্গানাইজেশন তখনই ব্যালেন্সড ওয়েতে proceed করে to the next level from underdeveloping or developing to the developed country। এটা হচ্ছে যে এটা একটা পাথওয়ে। এই পাথওয়েতে মেইন ক্রাইটেরিয়াটাই হচ্ছে আপনার ডেভেলপিং থেকে ডেভেলপড হইতে গেলে আপনার হাতে যা রিসোর্স আছে, আপনার হাতে যা ক্যাপিটাল আছে, এই ক্যাপিটালগুলো 100% ইউটিলাইজ হতে হবে। সো আপনি যে বলতেছেন, সে ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল দিয়ে বলি, যে ধরেন আজকে বসুন্ধরা গ্রুপের ধরেন যে 50,000 কোটি টাকা আছে, সে ফর এক্সাম্পল। তার 50,000 কোটি টাকা কি আছে? তার ব্যালেন্স, তার ওয়েলথ আছে, সে ফর এক্সাম্পল। সো এই 50,000 কোটি টাকা নেক্সট ডে প্রতি ইয়ার বাই ইয়ার আপনাকে কতটুকু বেনিফিট দিবে? দ্যাট মিনস এই 50,000 কোটি টাকা ধরেন সে ফর এক্সাম্পল ওভারঅল ইকোনমির আপনার ফ্লোটিং মানির 50%, সে ফর এক্সাম্পল, জাস্ট এক্সাম্পল পারপাসে বলতেছি। সো এই যে 50% আপনার 50,000 কোটি টাকা, এই 50,000 কোটি টাকার অ্যামাউন্টটা নেক্সট ইয়ারে কতটুকু গ্রো করবে, ইট উইল কমপ্লিটলি ডিপেন্ড অন দা
ইনভেস্টমেন্ট অফ দিস 50,000 crore টাকা। বুঝা গেছে আমার কথা? সো এইটা আপনার হাতে, আপনি যখন আপনি ইন্ডিভিজুয়ালি চিন্তা করেন, ধরেন সে ফর এক্সাম্পল আপনার প্রত্যেক মাসে আর্নিং হয় 50,000 টাকা। সো এই 50,000 টাকা আপনার ফিক্সড। এখন আপনার যে সেভিংসটা হচ্ছে, এই সেভিংসটা আপনি যখন ফার্দার ইনভেস্ট না করবেন, তাইলে আপনার কি হবে না, এই 50,000টা কি জিওমেট্রিক হারে গ্রো করবে না, এটা ম্যাথমেটিক্যালি অ্যারিথমেটিক হারে গ্রো করবে। সো আপনার আজকের দিনে জিডিপি 100 টাকা হইলে নেক্সট ইয়ারের জিডিপি বা আজকের ইয়ার মানে এই ইয়ার, মানে ধরেন যে 23-24 ইয়ারের জিডিপি যদি হয় 100 টাকা, নেক্সট ইয়ারে এটা কত পার্সেন্ট রেটে গ্রো করবে, এটা কমপ্লিটলি ডিপেন্ড করে আপনার এক্সিস্টিং যে ওয়েলথ এন্ড রিসোর্স আছে, এটা কিভাবে আপনি ইনভেস্ট করছেন ফর ফর গ্রো টু দ্য নেক্সট ইয়ার। সো বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয় যে প্রফিট ওরিয়েন্টেশন কিছু ক্যাপিটালিস্টিক গ্রুপ আছে, তারা টাকা আর্ন করে টাকাগুলা কি করে, এটা ড্রেন করে দেয়। ড্রেন করার কারণে, কারণ আমার ইকোনমির টাকা, আমার পিপলের জেনারেটেড টাকা, এটা অন্য কারেন্সিতে কনভার্ট হয়ে এটা বিদেশে চলে যাচ্ছে। আলটিমেটলি উই আর ড্রেনিং মানি ফ্রম লোকাল ইকোনমি। দ্যাট মিনস বাংলাদেশ ইকোনমি থেকে আপনি যখন এই কোটি কোটি টাকা, ধরেন যে কানাডা বাড়ি কেনার জন্য আপনি কানাডায় কারেন্সিতে কনভার্ট করতেছেন, দ্যাট মিনস আমার কারেন্সিটা কিন্তু ডিভ্যালুড হচ্ছে। আমার হিউজ একটা পোর্শন এটা চলে যাচ্ছে হচ্ছে ওভারসিজ কান্ট্রিতে, যেটা কি, যেটা যেটা ফার্দার আমার ফরেক্স কে কি করে, অ্যাগ্রাভেট করে। আমি যখন ধরেন যে এই 50,000 কোটি টাকা যদি আমি লোকাল ইকোনমিতে ইনভেস্ট না করে আমি যদি এটা বাইরে নিয়ে যাই রিমিট করে, তাহলে কি হইলো, আমার ইকোনমির জেনারেটেড টাকা আমার ইকোনমিতে প্রোডাকশনে ইউজ না হয়ে এটা আউটসাইড দ্য ইকোনমিতে চলে গেল, আউটসাইড দ্য ইকোনমিতে রিয়েলিস্টিক ডেভেলপমেন্টে চলে গেল, বা অন্য কোনো কান্ট্রি ডেভেলপমেন্ট হচ্ছে, যাদের আসলে বাংলাদেশি টাকা দরকার নাই। এই টাকাটা দরকার কার, আমার লোকাল পিপলের, লোকাল ডেভেলপমেন্টের, লোকাল ইনভেস্টমেন্ট দরকার, আমার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের দরকার, আমার কান্ট্রির জিডিপিতে কন্ট্রিবিউশন দরকার। সো এইটা হচ্ছে প্রফিট ওরিয়েন্টেশনের মেইন একটা এক্সাম্পল দিতে বললাম, যে প্রফিট ওরিয়েন্টেশন বেসিক্যালি কতটুকু প্রফিট ওরিয়েন্টেশন ভালো ফর দ্য কোম্পানি, ফর দ্য সোসাইটি অ্যাজ এ হোল। সো সব অর্গানাইজেশনই প্রফিট সেন্ট্রিক হয়, এটা ট্রু, বাট প্রফিটের একটা লিমিট আছে, যে আপনি সোসাইটিকে কতটা কি দিচ্ছেন। যদি এই কোশ্চেন আসে, এই কোশ্চেন আনসার কি আপনি দিতে পারবেন এজ এ প্রফেশনাল, বা আপনি যে প্রফিটটা করতেছেন এটা কি লং রানে সাস্টেন করবে, ইয়েস অর নো? এই No. কোশ্চেন গুলা কিন্তু অবভিয়াসলি আপনাকে করতে হবে এজ এ প্রফেশনাল। আপনার শুধুমাত্র যে প্রফিট ওরিয়েন্টেশন, আপনি একটা সুযোগ পাইছেন মার্কেটে মনোপলি, যে এনি প্রাইস চার্জ করার জন্য, বাট এটা লং রানে সাস্টেন করবে না। আপনাকে প্রাইস অবভিয়াসলি অ্যাডজাস্ট হবে, আইদার সেটা শর্ট রান হোক আর মিডিয়াম রানে হোক। লং রানে কখনোই আপনি মনোপলি আপনি ওভার প্রাইস করতে পারবেন না। সো এটা কি সাস্টেনেবল কিনা এই মডেলটা আপনার জন্য, তখন আপনার কাছে এজ এ প্রফেশনাল হিসেবে আপনাকে ওটা জাজ করতে হবে যে একটা অর্গানাইজেশনের জন্য কতটা প্রফিট সেন্ট্রিক হওয়া দরকার, কতটা সোসাইটি বেনিফিট সেন্ট্রিক হওয়া দরকার, কতটা আপনি আপনি স্টেক হোল্ডারদেরকে, আদার স্টেক হোল্ডারদেরকে কতটা স্যাটিসফাই করতে পারতেছেন। এই জিনিসগুলোই হচ্ছে প্রফেশনালদের কাজ। এজ এ প্রফেশনাল আপনার কাছে কিন্তু একদম ব্রেনটা একদম ফ্রেশ একটা ব্রেন, যেটা আন্ডারগ্রেড প্রোগ্রাম থেকে আসছেন, আপনি প্রফেশনাল একটা কেরিয়ারে ঢুকতেছেন। সো আপনি যদি নিজেকে ভিজুয়ালাইজ না করতে পারেন, হাউ উইল ইউ অ্যাড ভ্যালু টু দ্য কোম্পানি, হাউ উইল ইউ অ্যাড ভ্যালু টু দ্য ক্লায়েন্টস, আপনি যদি এটা না করতে পারেন, তাহলে আপনি এই প্রফেশনের মেইন যে নির্যাস এক্সট্রাক্টটা আপনি নিতে পারবেন না। সো আপনার জন্য বেস্ট হচ্ছে যেটাই করেন, আপনি চিন্তা করেন যে আমি যখন এই জিনিসটা লার্ন করতেছি বা আমি এটা শিখতেছি, এটার সাথে প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টের কতটা কানেক্টিভিটি আছে, আমি কি কনসেপ্টটা আমার অডিটে কাজে লাগাতে পারবো, বা আমি যখন জবে যাব, আমার যখন প্র্যাকটিক্যালি আমার যখন সার্ভিস দিতে হবে কাউকে, কোনো কোম্পানিকে বা এজ এ এন্টারপ্রেনার, আমি কতটা এনরিচ উইথ দ্য নলেজ, উইথ দ্য চেঞ্জিং প্যারাডাইম। সো এই জিনিসগুলো চলে আসবে। সাইজ এন্ড লিগেল স্ট্যাটাস, সাইজের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, সাইজ তো আমরা বুঝতে পারতেছি যে একটা গার্মেন্টস এর সাইজ, আরেকটা হচ্ছে এনি শু ম্যানুফ্যাকচারের সাইজ নাও সেম হতে পারে, বা সাইজ ডিপেন্ড করে। সো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির সাইজ বা ক্যাপেক্সের অ্যামাউন্ট, একটা লোকাল আপনার গ্রোসার মানে কনফেকশনারি বা বিস্কিট ম্যানুফ্যাকচারিং বা যে কোনো সাইজ, সাইজ অনুযায়ী ডিফার করবে সিগনিফিকেন্টলি কোম্পানি অ্যান্ড তার লেভেল অফ ট্রানজেকশনস অ্যান্ড কমপ্লেক্সিটি। লিগেল স্ট্যাটাস, সো লিগেল স্ট্যাটাস দিয়ে ইন টার্মস অফ দ্য লিগেল স্ট্যাটাসও অনেক সময় এটা ভেরি করে, লাইক লিমিটেড লাইবিলিটি কোম্পানি, নন লিমিটেড লাইবিলিটি কোম্পানি। আমরা শুনে আসছি অনেক সময় যে পার্টনারশিপ এন্ড কোম্পানির মধ্যে মেন পার্থক্য কোন জায়গায়, কেন আমরা পার্টনারশিপ না করে কোম্পানি করবো, এটা আমরা তো আন্ডার গ্রেড এন্ড গ্রেড লেভেলে করে আসছি। সেটা আমরা জানি। টেকনোলজি, অবভিয়াসলি টেকনোলজি ইজ আ থার্ড ফ্যাক্টর টু টেকনোলজি নিয়ে একটা ইম্পর্টেন্ট একটা হ্যাক দিই আপনাদেরকে। টেকনোলজিটা হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনাকে ফ্রম আন্ডার ডেভেলপিং কান্ট্রি থেকে ডেভেলপ কান্ট্রি করতে মানে হেল্প করবে। সো আপনি যতটা টেকনোলজি ডিপেন্ডেন্ট হবেন বা মানে যত বেশি টেকনোলজির সাথে কানেক্টেড হবেন আপনার ইকোনমি, তত বেশি আপনি হচ্ছে ডেভেলপ হবেন।
দ্যাট মিনস আপনি দেখবেন যে বাংলাদেশের জিডিপি রেট নিয়ার অ্যাবাউট 7 to 8%। ওকে, যেখানে ইউএসএ বা আদার ডেভেলপ কান্ট্রি ইকোনমি মানে জিডিপি রেট কত, ইজ দি 7% অর বিলো 7% অর অ্যাবাভ 7%? কেউ বলতে সরি, পারবেন যে এভাব 7%। ওকে অ্যাবাভ 7%, অ্যাবাভ 7% কজনে, অ্যাবাভ 7% কজনে, আন্ডার 7% কজনে, বা সেম কজনে, সেম মানে অ্যারাউন্ড অ্যাভারেজ নাম্বার, সে অ্যাবাভ কজনে, আমি জানতে চাই অ্যাবাভ কজনে। আর ইউএস তো ডাবল ডিজিট ইকোনমি, মানে জিডিপি। ওকে, আমি এটা বলি না, আমার কোশ্চেনটা ছিল হচ্ছে জিডিপি গ্রোথ রেট বাংলাদেশ ভার্সেস এনি ডেভেলপড কান্ট্রি কারটা বেশি কম? বাংলাদেশ কি জিডিপি গ্রোথ রেট বেশি, না ডেভেলপ কান্ট্রি জিডিপি গ্রোথ রেট বেশি? আর এটা এক্স্যাক্টলি জানা নাই। ওকে, ভেরি গুড। ডেভেলপ কান্ট্রির অবশ্যই ডেভেলপ কান্ট্রির হওয়ার কথা। ওকে, ওকে, একটা কোশ্চেন দেন। স্যার ইউএসএ তে কম, আমাদের থেকে অনেক কম। কেন? গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট কি আমাদের চেয়ে ওদের কম হওয়ার না না, কথা? আমি গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট বলি নাই। মাই কোশ্চেন ওয়াজ দ্যাট যে জিডিপি গ্রোথ রেট, সে ফর এক্সাম্পল আমার আজকে 100 টাকা টোটাল জিডিপি আছে, আমার নেক্সট ইয়ারের জিডিপি সে ফর এক্সাম্পল যদি 7% হয় 107 হবে। জি সিমিলারলি, তাহলে যদি 107 হয় তাহলে আমার গ্রোথ রেট কত? 7%। অ্যান্ড জি। এটা যদি আপনি ইউএস এর কথা বলেন, ইউএসএ লাস্ট ইয়ারে 100 ডলার ছিল, এই বছর এটা 100 কত হবে? 108-9 হবে, না 105 হবে, 3 হবে, কত হবে এটা বলেন। তাহলে ইউএস এর গ্রোথ রেট আর বাংলাদেশের গ্রোথ রেট ইন টার্মস অফ জিডিপি, মানে জিডিপি গ্রোথ রেটটা কার বেশি হবে? আমার কোশ্চেন হচ্ছে ওইটা, নট জিডিপি অ্যামাউন্ট, ইন অ্যামাউন্ট। ক্লিয়ার? ডেভেলপিং এর বেশি হওয়া উচিত। হ্যাঁ। এই সম্পর্কে আইডিয়া নাই স্যার। ওকে, ওকে, নো প্রবলেম, আই উইল এক্সপ্লেন। কেউ বলতে পারবেন আপনার যে যা যে জানেন সেটা শেয়ার করতে পারেন, যে না স্যার আমার কাছে মনে হচ্ছে এটা বেশি হবে বা কম হবে। এনি আইডিয়া কি হতে পারে জেনারেলি আপনার কাছে মাথায় তো ঘুরতেছে যে এটা এটা তো অবভিয়াসলি ইউএসএ বা ডেভেলপ কান্ট্রি জিডিপি আমাদের থেকে অনেক বেশি, তাই না? না স্যার, আমাদের দেশের জিডিপির হার জিডিপিটা বেশি, বেশি। কিন্তু আমাদের দেশে স্যার মনে হয় প্রবৃদ্ধির হারটা আমাদের দেশে বেশি। ওকে, জি স্যার, ওকে, কে বলছেন এটা? প্রবৃদ্ধির হার বেশি। কে বলছে, নাম বলেন। স্যার মামুন হোসেন। মামুন। ওকে, ভেরি গুড। এনি আদার থটস? স্যার আমরা যে স্টেজ গুলো জানি, ইন্ট্রোডাকশন, গ্রোথ, ম্যাচুরিটি এন্ড ডিক্লাইন, ওইটা যদি ফলো করি তাহলে হচ্ছে আমাদের দেশ বেশি হবে আর ইউএসএ টা কম হবে। ওকে, ওকে, মাচ বেটার, বেটার, বেটার এক্সপ্লেনেশন। এনি আদার? ওকে, সো বেসিক্যালি এইখানে যেটা হচ্ছে আমার কোশ্চেনটা, আপনারা অনেক সময় অনেক অনেক পেপারে লেখালেখিও হয়, আপনারা দেখেন না, যেটা বলে যে বাংলাদেশের জিডিপি গ্রোথ রেট ইজ ইজ হাইয়েস্ট অর ইজ ইজ ক্লোজ টু চায়না। কেন বলে এটা? এটা কারণ হচ্ছে বাংলাদেশ এমন ভাবে গ্রো করতেছে যে গ্রোথটা ইজ ইজ আনপ্যারালাল টু এনি আদার কান্ট্রি। এটা হইতে পারে আপনার জিওগ্রাফিক লোকেশনের কারণে, চিপ লেবারের কারণে, বা আদার আদার অ্যাফিলিয়েশনের কারণে। ঠিক আছে, মেইন জিনিসটা হচ্ছে বাংলাদেশ এমন একটা রিজনে বসবাস করে, বা জিওগ্রাফিক্যালি আমাদের লোকেশনটা এতটাই মানে স্ট্রং, যেখানে বেসিক্যালি আমরা এক হাইয়েস্ট লেভেল জিডিপিতে বিলং করি, যেখানে আমরা আমরা কম্পেয়ার করতেছি চায়নার সাথে। সো চায়নার গ্রোথ রেটও মোর অ্যাবাউট মোর দেন 6%, সো নিয়ার নিয়ার টু আস। সো এটা রিজনটা হচ্ছে, যখন আপনি ডেভেলপিং কান্ট্রি হন, বা আমরা আমরা কি কোন কান্ট্রি, বাংলাদেশ ইজ এ ডেভেলপিং ডেভেলপিং। অর ডেভেলপড অর আন্ডার ডেভেলপড? স্যার ডেভেলপিং কান্ট্রি। ডেভেলপিং। 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 সো আপনি চিন্তা করেন, একটা ডেভেলপিং কান্ট্রি হিসেবে বা একটা ডেভেলপিং ইকোনমি যদি গ্রোথ রেট হাই না হয়, তাহলে কেন ডেভেলপিং বলতেছে? সো অবভিয়াসলি আমাদের গ্রোথ রেট ইন কম্পেয়ার টু দ্য ডেভেলপড নেশন অনেক হাই। কারণ ডেভেলপড নেশনে ইকোনমিক গ্রোথ রেট নিয়ার অ্যাবাউট 3%, কারো ক্ষেত্রে 2% হয়। কারণ তারা অলরেডি একটা একটা হাইয়েস্ট লেভেলে চলে গেছে, যার কারণেই বলতেছে ওদেরকে ডেভেলপড। ওকে, সো অলরেডি ডেভেলপড হয়ে গেছে, যার কারণে ওরা উই ডেভেলপ ক্যান সে বলতেছে, বা ম্যাচিউরড। রাইট। অলরেডি দে আর ইন দ্য ম্যাচুরিটি স্টেজ অফ দ্যার ইকোনমি। সো আমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা উপরের দিকে উঠতেছি, ঠিক আছে। সো নিচে থেকে উপর দিকে ডেভেলপিং, দ্যাট মিনস আমাদের 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 কার্ভটা অনেকটা স্ট্রেট, অনেকটা আপওয়ার্ড স্লোপিং, যেখানে ইউএসএ এন্ড আদার ম্যাচুর ইকোনমির ক্ষেত্রে এটা স্টেবল, তাদের গ্রোথ রেটটা 2 থেকে 3%, অ্যারাউন্ড 3 to 3.5%। সো এটার মেইন রিজনটা হচ্ছে আমার 100 টাকা নেক্সট ইয়ারে 106 টাকা হবে টোটাল জিডিপি, বাট ইউএসএ টা 106 কখনোই হবে না, কারণ সে অলরেডি ডেভেলপড।
সো এইখানে আমি টেকনোলজির সাথে কোশ্চেনটা কানেক্ট করার কারণ হচ্ছে, সো আপনি দিন দিন যত ডেভেলপড হবেন, মানে ডেভেলপিং থেকে ডেভেলপড, এই যে ট্রানজিশন পিরিয়ডটা, আমরা এসডিজি মিশন, এসডিজি শুনছি, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, কেউ কি ইয়েস নাম শুনছেন? ইয়েস স্যার। এটা হচ্ছে জি স্যার। বাংলাদেশ শুনছি দুই স্যার। হাজার ছাব্বিশ সালের মধ্যে 2026 সালের মধ্যে এসডিজি গোল নিচ্ছে, যেটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। সো ওই ক্লাসে উন্নীত হইতে গেলে দের আর সাম ক্রাইটেরিয়া আছে। সো ক্রাইটেরিয়া গুলোকে দেখে নিন, কারণ এটা হচ্ছে যে এজ এ প্রফেশনাল হিসেবে আপনার এই জিনিসগুলো জানা থাকা দরকার। তো আমি যেটা বলতেছি এখানে, টেকনোলজির ইম্পর্টেন্সটা কোথায় এখানে? সো টেকনোলজি এটা হচ্ছে থার্ড ফ্যাক্টর, যেটা আমার জন্য এজ এ ডেভেলপিং কান্ট্রি, ফ্রম ডেভেলপিং টু ডেভেলপড হইতে গেলে টেকনোলজি ইউজটা ভেরি ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। সো আপনি আজকে যেটা ডেভেলপ কান্ট্রির গ্রোথ রেট দেখতেছেন, এই গ্রোথ রেটটা মেইনলি ডমিনেটেড বাই দ্য টেকনোলজি। ইভেন যদি টেকনোলজি না থাকতো, তারা ওই গ্রোথ রেটটাও পাইতো না। কোশ্চেনটা বুঝছেন অ্যালার্মিং যে জিনিসটা? কারণ হচ্ছে তাদের দেশে যোগ মানে হচ্ছে জনবল কম, দ্যাট মিনস লেবার নাই, লেবার কি অনেক হাই রেট। সো তারা যদি টেকনোলজিটাকে ম্যাক্সিমাইজ না করতে পারতো, তাহলে তাদের দেশে ডেভেলপমেন্টটাও কি হয়ে যেত, যেটা 3% আছে, 3% থাকতো না। সো যতই আপনি ডেভেলপ হবেন, তত আপনার ডেভেলপিং এর স্কোপটা কমে যাবে। বুঝতে পারতেছেন? মেক সেন্স? যে আপনি যত ডেভেলপড হবেন, তত আপনার ডেভেলপিং এর যে গ্রোথটা, যে রেসটা, এটা কমে যাবে, স্পিডটা কমে যাবে। ওই স্পিডটাকে মেনটেন করতে গেলে অবভিয়াসলি আপনাকে টেকনোলজিকে প্লেতে আনতে হবে। সো উইদাউট টেকনোলজি, উইদাউট intervention of the technology, you cannot maintain that pace as well as long run এ তো পসিবলই না। সো টেকনোলজিটা হচ্ছে মেইন ফ্যাক্টর। তা ইকোনমি কোন রেটে গ্রো করবে, সেটা ডিপেন্ড করে এই এই টেকনোলজিটা হচ্ছে থার্ড ফ্যাক্টর। জেনারেলি বলা হয় যে গ্রোথ অফ দ্য ইকোনমি ইজ দ্য ফ্যাক্টরস অফ থ্রি থিং। একটা হচ্ছে ক্যাপিটাল, লেবার অ্যান্ড টেকনোলজি। এটা একটু নোট ডাউন করে রাখেন। স্যার এটার সাথে এনি কাইন্ড অফ বুম ইকোনমিক এর গ্রোথ একটা ফ্যাক্টর, সম্পর্ক আছে স্যার। এনি, সরি, স্যার এই যে আমরা যে মানে আমাদের একটা চ্যাপ্টারে আছে যে বুম যেটা আছে, ওইটার একটা রিলেশন আছে না স্যার এটার সাথে? হ্যাঁ, বুমের রিলেশন আছে, এটা তো ম্যাচুর ডিফারেন্ট স্টেজ অফ দ্য ইকোনমি। জি তো স্যার। জেনারেলি একটা একটা কান্ট্রি জিডিপি গ্রোথ রেট ইজ দ্য ফ্যাক্টর অফ থ্রি থিং। এটা হচ্ছে লেবার, ক্যাপিটাল এন্ড টেকনোলজি। সো লেবার ক্যাপিটাল ছাড়া তো কোনো ইকোনমি চলতে পারে না, ইজ আ কমন ফ্যাক্টর। বাট টেকনোলজির আপগ্রেডেশনটা সবার সেম না। সো টেকনোলজিতে অনেক ভেরিয়েশন হতে পারে। দেখা গেছে যে আমরা যেই লেভেলে টেকনোলজি ইউজ করতেছি, এই টেকনোলজি দেখা গেছে যে ইন কম্পেয়ার টু ডেভেলপ নেশন, আমরা আছি যে সেকেন্ড স্টেজে, ওরা অলরেডি ফোর্থ ওর ফিফথ স্টেজ চলে গেছে। সো আমি এই জন্য বললাম যে টেকনোলজিটা কতটা ইম্পর্টেন্ট অ্যাজ এ হোল। আপনারা প্রফেশনাল হিসেবেও যখন আপনারা টেকনোলজি না বুঝবেন, টেকনোলজির সাথে নিজেকে কোপ আপ না করবেন, আপনারা অনেক ল্যাগিং বিহাইন্ড হয়ে যাবেন। সো বেটার স্টার্ট দ্য শো ভেরি আর্লি অফ ইউর কেরিয়ার, যে টেকনোলজির সাথে কতটা কানেক্টেড হওয়া যায়, কতটা ডিপে সিস্টেম অডিটে ঢুকা যায়, কতটা ডিপে সিস্টেম সম্পর্কে বোঝা যায়, কতটা ডিপে নিউ টুলস লাইক পাওয়ার বিআই এন্ড আদার যে নিউ টুলস গুলো আসতেছে, অ্যানালিটিক্যাল টুলস গুলো, কতটা এটার সাথে কানেক্টেড হতে পারেন। সো ওইটা আপনার জন্য একটা চ্যালেঞ্জিং হয়ে যাবে ফর দ্য নেক্সট জেনারেশন পিপল ইন দ্য জব লাইফ। এটা হচ্ছে মোস্ট চ্যালেঞ্জিং, যে টেকনোলজি আপনি কতটা এমব্রেস করতে পারতেছেন, টেকনোলজিটা আপনি কতটা নিজের সাথে কোপ আপ করে নিতে পারতেছেন। দেখা গেছে যে একজন আগে রিপোর্টিং হয়তো এক্সেল এর মাধ্যমে, বাট এখন এক্সেল এর মাধ্যমে রিপোর্টিংটা অনেকটা অবসলিউট হয়ে গেছে। এখন নতুন অনেক টুল চলে আসছে, পাওয়ার বিআই চলে আসছে, আদার অ্যাডভান্স টুল চলে আসছে। সো আপনি যদি টেকনোলজির সাথে এজ এ ফাইন্যান্স গায় বা এজ এ ফাইন্যান্স প্রফেশনাল যদি আপগ্রেড না করেন, দেখা গেছে যে লেটার অন ইউর কেরিয়ার ইউ উইল সাফার। সো টেকনোলজি ওয়ার্কিং এফিসিয়েন্সি ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ইন্ডিভিজুয়াল অ্যান্ড ন্যাশনাল লেভেল। কারো কোনো কোয়েশ্চেন আছে সোফার? সো স্যার টেকনোলজি ইজ অল অ্যাবাউট অ্যাডভান্সমেন্ট। রাইট। নো ফার্দার কোয়েশ্চেন? রাইট। ওকে, সো নেক্সট যে টপিক, সেটা হচ্ছে যে হোয়াই ডু উই নিড অর্গানাইজেশন, বেসিক্যালি দ্য ইম্পর্টেন্স অফ দ্য অর্গানাইজেশন। যেটা বাংলা যদি বলেন যে প্রয়োজনীয়তা কি অর্গানাইজেশনের। সো এটার বেসিক জিনিসটা হচ্ছে, যেটা অলরেডি আমরা ডিসকাস করে আসছি, জাস্ট সামারাইজ করি।
একটা হচ্ছে ওভারকাম পিপলস ইন্ডিভিজুয়াল লিমিটেশনস, যেটা বললাম যে অর্গানাইজেশন এক্সিস্ট করে মেন রিজনটাই কোনটা, যে কালেকটিভ এফোর্টস ইজ মাচ বেটার দেন ইন্ডিভিজুয়াল এফোর্টস। ঠিক আছে, সো এটা ইন্ডিভিজুয়াল এফোর্টস থেকে অনেক বেটার। সো ওভারকাম ইন্ডিভিজুয়াল লিমিটেশনস ইজ দ্য ওয়ান অফ দ্য প্রাইম প্রাইম নেসেসিটি অফ দ্য অর্গানাইজেশন এক্সিস্টেন্স। সো ওয়েদার ফিজিক্যাল অর ইন্টেলেকচুয়াল, নো ম্যাটার, আপনার ইন্ডিভিজুয়াল ইন্টেলেকচুয়াল প্রপার্টি বলেন আর কালেকটিভ ইন্টেলেকচুয়াল প্রপার্টি বলেন বা ফিজিক্যাল স্ট্রেংথ বলেন, দুটোটা দিক দিয়ে কালেকটিভ অ্যাপ্রোচটা অনেক হায়ার দেন ইন্ডিভিজুয়াল এফোর্টস। সেকেন্ড যেটা বলতেছে এনেবল পিপল টু স্পেশালাইজ, বেসিক্যালি এটা ইম্পর্টেন্ট একটা জিনিস যে অর্গানাইজেশন ইজ এ প্ল্যাটফর্ম টু মেক ইউ স্পেশালাইজ। Do all of you agree on this? Yes, sir. Organization is a platform to make you specialize in a particular area. Do all of you agree, or any other Yes, sir. opinion, different opinion? ওকে, সো বেসিক জিনিসটা হচ্ছে যে অর্গানাইজেশন যদি না থাকতো তাহলে ইন্ডিভিজুয়াল লোক সে তাকে কি করতে হইতো, ফাইন্যান্স করতে হইতো, এইচআর করতে হইতো, মার্কেটিং করতে হইতো, সব করা লাগতো। অর্গানাইজেশন হওয়ার কারণে কারোর কি ইন্ডিভিজুয়ালি কালেকটিভ জব রোল আছে না সেপারেট স্পেশালাইজেশন জব রোল আছে, কোনটা আছে? সো অর্গানাইজেশন একটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনাকে বলতেছে যে না ঠিক আছে মিস্টার এক্স, ইউ আর গুড এট ইন ফাইন্যান্স, সো ইউ বেটার ম্যানেজ ফাইন্যান্স। ইউ আর গুড এট ইন সেলস এন্ড মার্কেটিং, ইউ বেটার ম্যানেজ সেলস এন্ড মার্কেটিং। ইউ আর গুড এট ইন এইচআর, ইউ বেটার ম্যানেজ এইচআর। সো বেসিক্যালি অর্গানাইজেশন আপনাকে এমন একটা প্ল্যাটফর্ম দিচ্ছে যে প্ল্যাটফর্মটা থেকে আপনি আপনি নিজেকে স্পেশালাইজ করতে পারতেছেন অন এ সার্টেন এরিয়া, অন এ সার্টেন ফিল্ড। সো অর্গানাইজেশনের প্ল্যাটফর্মটা না থাকলে আপনি শুধু একটা পার্টিকুলার এরিয়াতে ফোকাস করতে পারতেন না, আপনাকে মাল্টিপল এরিয়াতে ফোকাস করা লাগতো যেটাতে অর্গানাইজেশনের স্টেক আছে। সো যদি অর্গানাইজেশনের কনসেপ্ট না থাকতো তাহলে স্পেশালাইজেশনের অপরচুনিটিটা থাকতো না। কারণ আপনি যখন একটা পার্টিকুলার জিনিসে এক্সপার্টাইজ আপনার আছে, আপনি যদি ওই জিনিসটাই বারবার করেন তার মানে ইউ আর এনাবেলিং ইউর স্পেশালাইজেশন অন এ পার্টিকুলার ফিল্ড। অন দ্য আদার হ্যান্ড একজন লোক যদি 4 ধরনের কাজ করে তাহলে সে 4টাতে ভালো কখনো হইতে পারে না। আইদার সে 4টার থেকে যে কোনো একটাতে বেস্ট, বেটার, দেন হচ্ছে আপনার হায়ার কে আসবে। সো আলটিমেটলি অর্গানাইজেশন ইজ দ্য প্ল্যাটফর্ম দ্যাট উইল এনশিওর ইউর স্পেশালাইজেশন ইন এ পার্টিকুলার সেক্টর অর ফিল্ড। সেভ টাইম, জেনারেল থিং, এটা কমন থিং যে আপনার অর্গানাইজেশনের কালেক্টিভ এফোর্টস অবভিয়াসলি সেভ টাইম ইন কম্পেয়ার টু দ্য ইন্ডিভিজুয়াল এফোর্টস। দেন হচ্ছে অ্যাকুমুলেট অ্যান্ড শেয়ার নলেজ, এটা ইম্পর্টেন্ট একটা থিং। আমরা সিনার্জির নাম শুনছি, যেটা আসছে সবার শেষে। সো বেসিক্যালি সিনার্জি বলতে কি বোঝায়, হোয়াট ডাজ দিস মিন, হোয়াট ইজ সিনার্জি? সিনার্জি সিনার্জির নাম কি? হচ্ছে, হ্যাঁ, স্যার প্লিজ। সিনার্জি হচ্ছে কম্বিনেশন অফ টু থিংস দ্যাট এক্সেল ইটস পাওয়ার অর ভ্যালু। অ্যাকচুয়ালি ইটস ইন্ডিভিজুয়াল ভ্যালু। ইয়েস স্যার। ওকে, ভেরি গুড, ভেরি গুড, ওয়েল অর্গানাইজড আনসার। সো বেসিক্যালি সিনার্জিটা হচ্ছে আপনি যখন ডিফারেন্ট টাইপ অফ পিপল নিয়ে কাজ করবেন, তাদের ইন্ডিভিজুয়াল এফোর্ট গুলো যদি যোগ করেন বা ইন্ডিভিজুয়াল আউটকাম গুলো যদি যোগ করেন আর তাদের একসাথে কাজ করার আউটকাম যদি যোগ করেন, অবভিয়াসলি তাদের একসাথে কাজ করার আউটকামটা ইন্ডিভিজুয়াল এফোর্টস থেকে অনেক বেশি হবে। কারণ ওই যে স্পেশালাইজেশন আছে, যে যেটাতে স্পেশালাইজ সে, ধরেন যে আপনি ফাইন্যান্সে স্পেশালাইজড, আপনাকে যদি ফাইন্যান্সের কাজ করতে দেওয়া হয় এক পাশে, আরেক পাশে বলতেছেন আপনি ফাইন্যান্সও দেখবেন, আপনি এইচআরও দেখবেন, আপনি সেলস ও মার্কেটিংও দেখবেন, তাহলে আপনার প্রোডাক্টিভিটি ইন কম্পেয়ার টু দ্যাট ফাইন্যান্স স্পেশালাইজড গাই অবভিয়াসলি লেস দেন দ্যাট হবে। ইয়েস অর নো? ইয়েস স্যার। ইয়েস স্যার। ওকে, সো বেসিক্যালি সিনার্জিটা হচ্ছে যখন একসাথে টুগেদার, মানে অ্যাজ এ টিম এফোর্ট মোর দেন ইন্ডিভিজুয়াল, দ্যাট মিনস একজনের বেশি লোক যখন একসাথে কাজ করে তাদের ইন্ডিভিজুয়াল এফোর্টস থেকে কম্বাইন এফোর্টস বা কালেক্টিভ এফোর্টসটা অবভিয়াসলি ইন্ডিভিজুয়াল এফোর্টস এর সামেশন থেকে বেশি হয়। এটাই সিনার্জি। সো আলটিমেটলি যখন একটা টিমে কাজ করি অ্যাজ এ টিম, আমরা উই ক্যান অ্যাকুমুলেট ডিফারেন্ট টাইপ অফ নলেজ ফ্রম দ্য টপ লেভেল টু দ্য বটম লেভেল, অ্যাজ ওয়েল অ্যাজ উই ক্যান ইন্টারেক্ট আওয়ার নলেজ। সো যখন একসাথে কাজ করে তখন একজন একজনের সাথে ইন্টারেক্ট হয়, ক্রস ফাংশনাল কি হয়, চ্যাট হয়, অ্যাজ ওয়েল এজ ইন্টার ডিপার্টমেন্টাল চ্যাট হইতে পারে বা ইন দ্য ডিপার্টমেন্ট চ্যাট হইতে পারে। সো উই আর শেয়ারিং আওয়ার নলেজ টু দ্য আদার্স। সো এটা অনেকটা হেল্পফুল হয়। সো accumulate and share knowledge is the common thing of the organization. So this is the one of the important reason why an organization exists. They enable people to pull their expertise. Same thing, যে আপনি যখন স্পেশালাইজেশন হয়ে যাবে তখন আপনাকে ওই স্পেশালাইজেশন ওয়াইজ বেস করে আপনাকে কি লোকেট করা যাবে। সে ফর এক্সাম্পল আপনাকে একটা এমটিইউ হিসেবে নেওয়া হলো,
আপনারা দেখবেন জেনারেলি যখন একটা ব্যাংক বা যখন একটা মাল্টিন্যাশনাল কোম্পানি লুক নেয় তাদেরকে কি নাম দেয় জানেন? ক্যান এনিওয়ান সে কি স্যার নাম থাকে এমটিও এন্ট্রি পোস্ট, লেভেলে? স্যার এমটিও পোস্টে নাই ইনিশিয়াল। এমটিও পোস্টার নেয়, রিজনটা কি বলেন তো? স্যার ওনাকে ট্রেনিং দিয়ে ওই সেই লেভেলে কোপ আপ করাবে। পপ আপ করা হয়, রাইট। সো আরেকটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট একটা আসপেক্ট আছে এখানে, যেটা হচ্ছে ধরেন যে আমি একটা লোটে 10 জন এমটিউ বা 5 জন এমটিউ নিলাম। ওকে, সো ওই 5 জন এমটিউর মধ্যে 5 জনই একটা পার্টিকুলার এরিয়াতে এক্সপার্টিস নাও থাকতে পারে, ঠিক আছে? সো আমি একটা একটা সার্টেন লেভেল পর্যন্ত টেস্ট করে নিলাম যে না ঠিক আছে, তার আইকিউ ভালো, তার জেস্টার পোস্চার ভালো, তার কমিউনিকেশন স্কিল ভালো, তার ইংলিশ স্পিকিং ভালো, তার ফাইন্যান্সের নলেজ আছে, কারো সেলস এন্ড মার্কেটিং স্পেশালাইজেশন আছে, কারোর অ্যাকাউন্টিং এ আছে, কারোর এইচআর এ আছে। সো আমি যে ডিফারেন্ট পিপল গুলোকে নিলাম, দেখা গেছে যে একটা এইচআর এর পিপল সেলস এন্ড মার্কেটিং ভালো হইতে পারে, সে ফর এক্সাম্পল, ঠিক আছে? বা একটা ফাইন্যান্সিয়াল পিপল মার্কেটিং এ ভালো হইতে পারে, এইচআর এ ভালো হইতে পারে। সো বেটার এমটিউ পোস্টে জেনারেলি নেওয়ার রিজনটা হচ্ছে আপনাকে প্রথম 6 মাস অন প্রভিশন টেস্টে রাখবে, যে বেসড অন ইউর টেস্ট আপনাকে অ্যাসেস করা হবে যে না ঠিক আছে, ইউ আর গুড এট ইন ফাইন্যান্স, ইউ আর গুড ফিট ইন ইন অ্যাকাউন্টিং, ইউ আর গুড ফিট ইন সেলস এন্ড মার্কেটিং, ঠিক আছে? সো এই জন্য বা ইউ আর গুড ফিট ইন ব্যাংকে হইলে ডিফারেন্ট ফাংশন আছে। সো ওই ফাংশন গুলাতে আপনার কোপাবিলিটি কতটুকু, আপনার সুইটেবিলিটি কতটুকু, ওইটা জাজ করার জন্য বেসিক্যালি দেখবেন যে পিপল গুলাকে একটা কমন বাঞ্চে আগে নেয়, দেন ওই কমন বাঞ্চ থেকে ডিফারেন্ট টেস্টের মাধ্যমে, প্র্যাকটিক্যাল আর থিওরিটিক্যাল টেস্টের মাধ্যমে তাদেরকে অ্যালোকেট করা হয় বেসড অন দেয়ার এক্সপার্টিস। সো এটা মেন অবজেক্টিভটাই হচ্ছে আপনার মধ্য থেকে বেস্ট জিনিসটাকে আনার জন্য আপনাকে একটা পার্টিকুলার সেক্টরে ফিট করানো, যে সেক্টর থেকে আপনার অন্যান্য সেক্টর থেকে আপনি কোনটাতে বেস্ট স্যুট করেন সেটাকে আইডেন্টিফাই করার জন্য, সেটাকে লোকেট করার জন্য জেনারেলি এই টেস্টটা করা হয় বা এই প্রসেসে যাওয়া হয়। যেখানে আপনাকে ইনিশিয়ালি বলে দিচ্ছে না যে আপনার কাজ, আপনার ব্যাংকে যদি হয় আপনার রেমিটেন্স নিয়ে কাজ করা কিনা, বা আপনার কাজ কর্পোরেট শেয়ার হোল্ডারকে হ্যান্ডেল করা কিনা, বা আপনার কাজ কোন জায়গায় ফাংশন ওয়াইজ কোন জায়গায় আপনাকে ফিট করাবে, সেটা ডিপেন্ড করতেছে আপনার মধ্যে কি আছে, হোয়াট ইজ বিল্ড ইন ইনসাইড ইউ, অ্যান্ড হোয়াট আর দ্য ভিজিবল থিং ইন ইউ। সো এটা অন টেস্ট করে দেন এক্সপার্টিস বেস আপনাকে অ্যালোকেট করা হয় একটা অর্গানাইজেশনের পার্টিকুলার কোন পজিশনে। এন্ড সিনার্জির কথা অলরেডি বলে ফেলছি, সিনার্জিটা বেসিক্যালি ইজ দ্য কম্বিনেশন অফ ইন্ডিভিজুয়াল এফর্টস, অ্যান্ড দ্য কম্বিনেশন অফ each individual efforts much greater than their separate output. সো অর্গানাইজেশনের একটা কমন থিং যেটা কি, এটাতে এই ওভারঅল স্লাইডের মধ্যে একটা জিনিস যেটা আগের স্লাইডে দেখে আসছি, কে বলতে পারবেন যে অর্গানাইজেশনের যদি সিঙ্গেল লাইনে বলেন তাহলে সিঙ্গেল লাইনটা কি? এটা সিঙ্গেল লাইনে কি, অর্গানাইজেশন কেন এক্সিস্ট করে, এটা সিঙ্গেল সিঙ্গেল আনসার কি? স্যার কালেকটিভ এফোর্ট। কালেকটিভ এফোর্ট, দেন অ্যাচিভ কমন গোল আউটকাম, স্যার। আউটকাম অ্যাসপেক্ট, আউটকামে বলেন, আউট আউটকাম কি? আউটকামটা হচ্ছে স্যার টু অ্যাচিভ কমন গোল। টু অ্যাচিভ কমন গোল, ওকে, টু অ্যাচিভ কমন গোল, ওকে। আরেকটা যদি কোর, একদম কোর বলি, এটার স্যার সাথে আরেকটা, স্পেসিফিকেশন অফ এক্সপার্টিস। ওকে, নিলাম এটা দুইটা। আর এনি আদার অপশন যেটা সবকিছুকে গাইড করতেছে, সবকিছুকে কমপ্লিমেন্ট করবে, আমি এমন একটা আনসার চাচ্ছি, কে বলতে পারবে এটা, যে ওভারঅল এনাবেল অর্গানাইজেশনের সাইনার্জি। এক্সিস্টেন্সটা? জি, এনাবেল সাইনার্জি। ওকে, 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 গুড, গুড ট্রাই। আর কেউ কিছু বলতে চান? আমি এখনো রাইট আনসার পাই নাই, দ্য ফ্লোর ইজ স্টিল ওপেন ফর অল অফ ইউ। এখনো রাইট আনসার পাই নাই আমি, আমার মানে, কে বলতে পারবে? সবার লাস্ট লাইনটা পড়েন তো একটু, কি বলছে এখানে? সবার লাস্ট লাইনে কি বলতেছে? স্যার Actually, অর্গানাইজেশন group of enable people. people to be more That's all. productive. That means productivity is the key thing. Productivity is the buzzword here, যেটা আপনাকে ওভারঅল অর্গানাইজেশনের এক্সিস্টেন্সটাকে কি করে গাইড করে। সো একটা ইন্ডিভিজুয়াল লোক যা করবে, অর্গানাইজেশন অবভিয়াসলি মোর প্রোডাক্টিভ ওয়েতে কাজ করবে ইন কম্পেয়ার টু দিস। সো অর্গানাইজেশন এক্সিস্ট করার মেইন রিজনটা হচ্ছে প্রোডাক্টিভিটি। ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন আমার কথাটা? সো আলটিমেটলি প্রোডাক্টিভিটি দিয়েই আপনার সবগুলো জিনিসকে কমপ্লিমেন্ট করা যায়। কথা বোঝা গেছে? ওকে, আচ্ছা, এটা এটা অলরেডি আমরা ডিসকাস করে ফেলছি, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে বলেন?
যে একটা অর্গানাইজেশন কিভাবে কয়টা ডাইমেনশনে আমরা ভাগ করতে পারি, ওনারশিপ অনুযায়ী ভাগ হতে পারে। বললাম এক মালিকানা, বহু মালিকানা, পার্টনারশিপ, কোম্পানি, যাই বলি, কন্ট্রোল, অ্যাক্টিভিটি, প্রফিট ওরিয়েন্টেশন, সাইজ, লিগ্যাল স্ট্যাটাস, সোর্সেস অফ ফাইন্যান্স, এটা একটা এরিয়া আছে। এটা কে বলবেন, এটা একটু এক্সপ্লেন করতে পারবেন কেউ, যে হাউ স্যার এন অর্গানাইজেশন মে ডিফার ইন টার্মস অফ সোর্স অফ ফাইন্যান্স? সোর্সেস অফ ফাইন্যান্স ক্যান বি টু ওয়েস। একটা হচ্ছে স্যার ডেট সোর্স অফ ফাইন্যান্স অ্যান্ড ইকুইটি সোর্স অফ ফাইন্যান্স। ভেরি গুড। কে বলছে এটা, নাম বলেন। স্যার মনিরুল। মনিরুল, আপনার গ্রাজুয়েশন কোথায় ছিল? স্যার আমি ল গ্রাজুয়েট, বাট আই এম স্টুডেন্ট অফ দ্য ঢাকা ইউনিভার্সিটি অফ এমপিএ প্রোগ্রাম। এমবিএ প্রোগ্রাম? এমপিএ প্রোগ্রাম, ইটস মাস্টার্স অফ প্রফেশনাল অ্যাকাউন্টিং। ও আচ্ছা, এমপি। আপনাদের চেয়ারম্যান কে ছিল, মাহফুজ স্যার? মাহফুজ স্যার লাস্ট সেটেলমেন্টে রিটায়ার্ড হয়েছে, আমাদের নতুন স্যার আসছে। ওকে, কে ছিল আপনাদের কোর্সের চেয়ারম্যান, ছিল কে? মাহফুজ স্যার ছিল, তারেক স্যার ছিল, ডক্টর তারেক তারেক। স্যার ছিল। তারেক স্যার ক্লাসে কি 50% ইংলিশ বুঝতেন? হ্যাঁ, তারেক স্যার অনেক ভালো লোক, কিন্তু একটু ক্লাস কম নেয় এই আর কি। ক্লাস কম নেই? তারেক স্যার খুব ভালো, আপনার কনসেপ্ট খুব শার্প। আচ্ছা, যেটা বলতেছিলাম আপনার এটা রাইট, বাট আপনি একটা এক্সাম্পল দিয়ে বলেন তো, এটা সোর্সেস অফ ফাইন্যান্স দিয়ে অর্গানাইজেশনকে ভাগ করতেছে, এটা একটু একটু ডিফারেন্ট। আপনি যেটা বলছেন, ওকে, হোয়াট আর দ্য অ্যাভেলেবল অল্টারনেটিভস অফ অ্যান অর্গানাইজেশন টু ফাইন্যান্স, এটা বলছেন যে ডেট এন্ড ইকুইটি জেনারেল এটা থিং। স্যার বাট ব্যালেন্স শিটের পয়েন্ট অফ ভিউ থেকে। রাইট, রাইট, ব্যালেন্স শিট পয়েন্ট ভিউ থাকে, বাট সোর্সেস অফ ফাইন্যান্স দিয়ে যে একটা অর্গানাইজেশনকে ভাগ করা যায়, সেটা আবার একটু ডিফারেন্ট হতে পারে। লাইক এমন হতে পারে যে পাবলিক ফাইন্যান্সিং কোম্পানি, যেখানে কি করে না, যেখানে সরকারের কি করে ফাইন্যান্স করে, মানে গভর্নমেন্ট কোম্পানি, ঠিক আছে, গভর্নমেন্ট ফাইন্যান্স করে, গভর্নমেন্ট সবকিছু। সে ফর এক্সাম্পল আপনার রেলওয়ে হইতে পারে পাবলিক ফাইন্যান্সিং কোম্পানি, বা হইতে পারে এনি কাইন্ড অফ প্রজেক্ট যেটাতে জায়গা ইনভেস্টমেন্ট আছে ডাইরেক্ট, ঠিক আছে। সো জেবি ফাইন্যান্সিং হইতে পারে, ঠিক আছে, পাবলিক ফাইন্যান্সিং হইতে পারে, বা হইতে পারে আপনার এক্সটার্নাল ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিং হইতে পারে, ঠিক আছে। সো ওই সোর্স থেকে একটা অর্গানাইজেশনকে ভাগ করা যায়। আপনি যদি বলেন যে না, এই প্রজেক্ট, একটা কোনো একটা পার্টিকুলার প্রজেক্ট, সে ফর এক্সাম্পল আপনার হেলথ ইস্যুতে কোনো একটা প্রজেক্ট নিল গভর্নমেন্ট, গভর্নমেন্ট না, ইন্টারন্যাশনাল কোনো একটা অর্গানাইজেশন বা এনজিও, সেটা ক্ষেত্রে ফাইন্যান্সিং কে করবে? ফাইন্যান্সিং অবভিয়াসলি ডোনার আছে, স্পন্সর আছে, রাইট? সো তারা ফাইন্যান্স করে। সো বেসিক্যালি আপনি যেটা বলছেন এটা ব্যালেন্স শিট পার্সপেক্টিভে ওকে, বাট সোর্সেস অফ ফাইন্যান্স আরো ব্রড, আরো ব্রড। ব্রড ইন এ সেন্স যে একটা অর্গানাইজেশন ইন এ হোল 100% কিভাবে ফাইন্যান্স হয় সেটাকে মিন করতেছে। আপনি যেটা বলছেন ডেট এন্ড ইকুইটি, দিস ইজ ক্যাপিটাল স্ট্রাকচার ফরমেশন। সো ক্যাপিটাল স্ট্রাকচারে ডেটও থাকবে, ইকুইটি থাকবে, বা 100% ডেটও হতে পারে, সেক্ষেত্রে আবার রিস্ক আছে। রিস্কটা কি, ডিফারেন্ট টেবিল ডিসকাশন। সো সে ফর এক্সাম্পল একটা অর্গানাইজেশন 100% ডেট ফাইন্যান্সিং, তো এটার এই কোম্পানিটার কি একটা ভালো দিক, একটা খারাপ দিক, কেউ বলতে পারবেন? স্যার এটা বলাটা একটু ডিফিকাল্ট, কারণ এনি কাইন্ড অফ কোম্পানিটার এনি কাইন্ড অফ প্রস, এনি কাইন্ড অফ ওয়ান বেনিফিটস এন্ড ওয়ান ডিসঅ্যাডভান্টেজ বলতে পারেন। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি, একটা জিনিস জাস্ট বলেন। ডিসঅ্যাডভান্টেজ হলো স্যার আপনার ইন্টারেস্ট রেটের রেটটা অনেক বেশি ইন্টারেস্ট দিতে হবে। বিয়ারিংটা হচ্ছে আপনার সবচেয়ে মেজর মানে ড্রব্যাক। ওকে, অ্যাডভান্টেজ কি? ট্যাক্স রিবেট পাওয়া যায়। এক্সট্রা রিস্ক কম। আপনার হচ্ছে সুবিধাটা হচ্ছে স্যার, এটাতে তো ডিভিডেন্ড পে করতে হচ্ছে না। ওকে, ভেরি প্রফিটটা গুড। বেশি, প্রফিটটা বেশি দেওয়া লাগতেছে না। আমার তো ফিক্সড রেটে আমি ইন্টারেস্ট দিচ্ছি, আমার সাথে প্রি ডিটারমাইন্ড রেট থাকে। ওকে, ওকে, ভেরি গুড, ভেরি গুড। সো অনেক সুন্দর সুন্দর আনসার আসছে আপনাদের কাছ থেকে। নামগুলো পরে ক্লাসে জানবো প্রসিড হইতে থাকে, কারণ এক ক্লাসে সম্ভব না। সো মেইন জিনিসটা হচ্ছে ইউ আর ভেরি গুড অন টপিক। আনসার যেটা ছিল সেটা হচ্ছে যে দুইটা সাইড, একটা হচ্ছে যে সোর্সেস অফ ফাইন্যান্সের দিক থেকে ডেট ফাইন্যান্সিং ইজ দ্য চিপেস্ট ওয়ে অফ ফাইন্যান্সিং। অন দ্য আদার, এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেনিফিট। বেনিফিট যা কিছু আছে এটা যদি সামারাইজ করেন এটাই পাবেন। সবার একটু নোট করে নিতে পারেন, যারা ফার্স্ট টাইম শুনতেছেন একটু নোট করে নিতে পারেন, এটা আপনার লাইফ টাইম লাগবে কাজে। সো সোর্সেস অফ ফাইন্যান্সের দিক থেকে আমি একটা কোম্পানির ফাইন্যান্সের কথা বলতেছি এখানে, যেটা হচ্ছে যে ডেট ফাইন্যান্সিং যদি 100% ডেট ফাইন্যান্সিং, দ্যাট মিনস বলতেছে আপনার 100 টাকা কোম্পানি ক্যাপিটাল, 100 টাকাই কার কাছ থেকে নেওয়া, ক্যাপিটাল না, বা 100 টাকা ইনভেস্ট করা হয়েছে, 100 টাকাই হচ্ছে ডেট ফাইন্যান্সিং, মানে লোন করে নেওয়া। সেই ক্ষেত্রে কি হয়, আপনার লোনের ইন্টারেস্ট, মানে ওভারঅল ফাইন্যান্সের কথা চিন্তা করলে দিস ইজ চিপার। বিকজ আপনি যখন ইকুইটি ফাইন্যান্সিং করবেন, ইকুইটি ফাইন্যান্সিং এর অবভিয়াসলি আমরা জানি যে ইকুইটি ফাইন্যান্সিং ইজ দ্য মাস্ট, মাচ মোর কস্টলিয়ার
ইন কম্পেয়ার টু দ্য ডেট ফাইন্যান্সিং। সো জেনারেল থিং হচ্ছে, কমন অ্যাডভান্টেজ হচ্ছে ডেট ফাইন্যান্সিংটা চিপার হয় ইন কম্পেয়ার টু দা ইকুইটি ফাইন্যান্সিং। এখন আপনি বলতে পারেন স্যার 100% যদি ডেট ফাইন্যান্সিং হয় তাহলে তো রেটটা বেশি হবে। তারপরেও কনসোলিডেটেড ওয়েতে চিন্তা করলে আপনার রেট বেশি হয়ে ইকুইটি ফাইন্যান্সিং রেটের সমান হবে না। কথা বোঝা গেছে? একজন বলতেছিলেন যে যে স্যার এটা রেটটা অনেক হাই হবে। ওকে, রেট হাই হইলেও ইকুইটি ফাইন্যান্সিং রেট থেকে এটার রেটটা কম, মানে কস্ট অফ ফাইন্যান্সিং কম। এটা হচ্ছে বেনিফিট। নেগেটিভ সাইড হচ্ছে কন্ট্রোল। ঠিক আছে, আপনি ব্যবসায় কোনো কিছু করতে পারবেন না উইদাউট দ্য পারমিশন অফ দ্য ফাইন্যান্সার। সো আপনার কন্ট্রোলটা ডাইরেক্টলি কন্ট্রোল করবে কে? ডিফারেন্ট টাইপস অফ কভিনেন্স এন্ড হাবি জাবি যা কিছু যত ধরনের শর্ত আছে সবকিছু দিয়ে বিজনেস কন্ট্রোল করবে আপনার ফাইন্যান্সাররা। সো আপনার এখানে ইকুইটি যেহেতু নাই, আলটিমেটলি যারা ডেট দিচ্ছে তারাই কি করবে, কোম্পানিকে কন্ট্রোল করবে। সো আপনি চাইলেও অনেক ডিসিশন নিতে পারবেন না, ফাইন্যান্সিয়াল নন ফাইন্যান্সিয়াল অনেক কিছু নিতে পারবেন না যেটার সাথে রিস্ক কানেক্টেড। সো কন্ট্রোলটা ডাইলিউটেড বলতে 100% ডাইলিউটেড হয়ে যাবে। আর বেনিফিট হচ্ছে আপনার দিস ইজ মাস্ট মাচ লেস কস্ট ইন কম্পেয়ার টু দ্য ইকুইটি ফাইন্যান্স। তো জেনারেলি ইকুইটি ফাইন্যান্সিং এর রেটটা অনেক হাই হয় ইন কম্পেয়ার টু দ্য ডেট ফাইন্যান্সিং। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে ডেট ফাইন্যান্সিং এ আপনাদের যেটা হয় যে আপনার ডেট ফাইন্যান্সিং অর্গানাইজেশনের একটা 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 লেয়ার থাকে। লাইক আপনি কতটুকু ডেট ফাইন্যান্সিং করবেন, কতটুকু ইকুইটি ফাইন্যান্সিং করবেন, এই জিনিসটা ডিপেন্ড করতেছে আপনার রিস্ক ফ্যাক্টর অ্যানালাইসিসের উপর। সো একটা কোম্পানির জন্য 100% ডেট যেমন কারেক্ট, যেমন না, on the other hand less than 50% or less than 40% data কিনা optimize না। So you need to find a position where you can optimize or where you can balance the debt and equity combination, যেটাকে ক্যাপিটাল স্ট্রাকচার বলে, যেটাকে অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার বলে, যেই স্ট্রাকচারে আপনাকে ম্যাক্সিমাম কি সবচেয়ে মিনিমাম কস্টে আপনি ক্যাপিটাল অ্যারেঞ্জ করতে পারতেছেন, অন দা আদার হ্যান্ড রিস্কটাও কি কম। সো দিস ইজ দ্য এরিয়া ওয়ার উই ক্যান ডিসকাস। সো সোর্সেস অফ ফাইন্যান্স নিয়ে আমরা ডিফারেন্ট ক্লাসে কথা বলবো। জাস্ট এতটুকু জানে রাখেন যে সোর্সেস অফ ফাইন্যান্স, একটা কোম্পানি যখন ফাইন্যান্স করতে চায় এটাকে ব্যালেন্স শিট পারপাসে বলতেছে যে আপনার একটা কোম্পানির ব্যবসা করতে গেলে তাতে ফাইন্যান্স লাগবে, টাকা লাগবে। তো টাকাটা দুইটা সোর্স থেকে আসতে পারে, ইন জেনারেল। আদার ইকুইটির মধ্যে অনেক ডিভিশন আছে, ডেটের মধ্যে অনেক ডিভিশন আছে, আমরা ওটাতে না যাই। ডেট এন্ড ইকুইটিকে যদি কমপ্লিট চিন্তা করি এজ এ প্যাকেজ, সো আপনার একটা কোম্পানি কত পার্সেন্ট ডেট হবে, কত পার্সেন্ট ইকুইটি হবে, এটাকে বলে ক্যাপিটাল স্ট্রাকচার। এন্ড আপনার ক্যাপিটাল স্ট্রাকচার ডেট 30%, ইকুইটি 70%, না ডেট 50 ইকুইটি 50 হবে, এটা ডিপেন্ড করতেছে ওই ইন্ডাস্ট্রি অ্যানালাইসিসের উপর। এন্ড যেই রেটে আপনার মিনিমাম কস্ট অফ ফাইন্যান্স হবে এন্ড মিনিমাম রিস্ক হবে, ওইটাই হচ্ছে আপনার অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। ক্লিয়ার? একটু ডিফিকাল্ট সেশন ফর টুডে অনেকের কাছেই মনে হইতে পারে, কারণ এটা হচ্ছে একটু ডিপ কনসেপ্ট। সোর্স অফ স্যার ফাইন্যান্স ইজ একটু ওয়ান অফ দ্য আবার কোর একটু এরিয়া রিপিট অফ করেন। ফাইন্যান্স। জি স্যার এই স্যার রিলেটেড আর একটা চ্যাপ্টার হচ্ছে তাসনুমা ম্যাম করছে, সো আপনি যদি আরেকবার রিপিট করেন সেটা একটু বেটার হবে। ওকে, কোন চ্যাপ্টার এটা? অষ্টম পার্সোনাল ফাইন্যান্সিং ছিল আর কি। তো এই জিনিসগুলো পড়ায় নাই এগুলা? হ্যাঁ উনি বলেছে, উনি ওকে, বলেছে। চ্যাপ্টার 8। জি আচ্ছা, চ্যাপ্টার 8টা আমি দেখাবো না, সমস্যা নেই, এটা শেষ করি আগে। কোন কোয়েশ্চেন আসছে সোফার? আপনারা তো তাসনুমা আপার ক্লাসও করছেন। ওভারঅল আপনার কোনো কোয়েশ্চেন আছে কিনা সেটা একটু আমার বলেন, তাহলে আমার জন্য ইজি হবে টু লোকেট ইউর প্রবলেম আর টু লোকেট ইউর স্ট্রেংথ। কারো কোনো কোয়েশ্চেন আছে, বা কেউ কি বলতে পারেন যে স্যার না ঠিক আছে, কোন কোয়েশ্চেন আছে? না স্যার। কোনো স্যার কোয়েশ্চেন নাই? স্পেসিফিক্যালি ওই যে বললেন সোর্স অফ ফাইন্যান্সের মাধ্যমে কোম্পানি টাইপসটা কিভাবে ডিফার করে, এটা আর আরেকটা হচ্ছে যে সেটা তো আপনি বলেই দিয়েছেন যে কস্টের উপর বা ফাইন্যান্স কস্ট বা আদার্স এর উপর ডিপেন্ড করে হচ্ছে ফাইন্যান্সিংটা করা হবে, সেটা ইকুইটি হতে পারে বা ডেব্ট হতে পারে। হুম। আচ্ছা, চ্যাপ্টার 8টা আমি পড়াবো না, সমস্যা নেই, ঠিক আছে। সো টেকনোলজি নিয়ে কথা বলছি। টেকনোলজি ড্রিভেন অনেক কোম্পানি আছে, অনেকগুলো নন টেক কোম্পানি আছে। সো টেকনোলজি অবভিয়াসলি ইজ দ্য ডিফারেন্সিয়াল পয়েন্ট অফ অর্গানাইজেশন। ওকে ওকে। সো নেক্সট হচ্ছে ডিফাইন বিজনেস। সো বিজনেস জেনারেল থিং কি, বিজনেসটা আর অর্গানাইজেশনের মধ্যে পার্থক্য আকাশ পাতাল না। পার্থক্যটা কোন জায়গায়? বিজনেসের মেন জিনিসটা হচ্ছে বিজনেসটাকে বলতেছে একটা মডেল। বিজনেস ইজ এ মডেল। ওকে,
সো বিজনেস বলতে বোঝাচ্ছে আপনি সে ফর এক্সাম্পল সার্ভিস ইন্ডাস্ট্রিতে আছেন। সো আপনার অর্গানাইজেশনের মেন কাজ কি, মেন মেন অ্যাক্টিভিটি কি, মেন প্রাইম অ্যাক্টিভিটি কি? সার্ভিস সার্ভিস দেওয়া। প্রোভাইড করা। প্রোভাইডিং সার্ভিস সার্ভিস টু দ্য প্রোভাইড ডেজার্ট করা, যদি কাস্টমার। হসপিটাল হয় হেলথ সার্ভিস প্রোভাইড করা, যদি হয় আপনার আপনার লাইক আপনার হইতে পারে এনি কাইন্ড অফ আদার লাইক কি হইতে পারে, এডুকেশন মিউজিক, হতে পারে। এনি এনি কাইন্ড অফ সার্ভিস হইতে পারে, যাই সার্ভিস দেন আপনি, ঠিক আছে। বা আপনি হচ্ছে যে ফ্রেড ফরওয়ার্ডিং এ, এডুকেশন, চ্যারিটি সাপ্লাই বা চেনে, whatever। সাপ্লাই চেনে বা লজিস্টিক কোম্পানি সার্ভিস দিতে থাকেন, এনি কাইন্ড অফ সার্ভিস। সো আপনার বিজনেস, আচ্ছা এই বিজনেস বোঝার আগে আগে বিজনেস মডেল কি আমরা জানি? কেউ বলতে পারবেন হোয়াট ইজ বিজনেস মডেল? স্যার ক্যান বিজনেস এনিওয়ান সে? মডেল হচ্ছে অর্গানাইজেশন আর বিজনেসের এই দুটোর মধ্যে মেন পার্থক্যটা যদি আপনি জানতে চান তাহলে আপনাকে জানতে হবে হোয়াট ইজ বিজনেস মডেল। অর্গানাইজেশন কি আমরা তো জানে ফেলছি নাকি না? কোনো কনফিউশন আছে অর্গানাইজেশন নিয়ে? এটা নো ইন্টারেস্টিং স্যার। জিনিস আছে এখানে, অর্গানাইজেশন আর বিজনেসের পার্থক্যটা দেখেন, এটা ইন্টারেস্টিং জিনিস আছে এখানে। আপনারা বিজনেস মডেল কি কেউ জানেন যে হোয়াট ইজ বিজনেস? অর্গানাইজেশন স্যার প্রফিটেবল হইতে পারে, নন প্রফিটেবল হইতে পারে। বিজনেসের ক্ষেত্রে অবশ্যই প্রফিটেবল হইতে হবে, মানে প্রফিটটা গোল থাকতে হবে, অ্যাচিভ প্রফিট, মানে অ্যাসেট ম্যাক্সিমাইজেশন করতে হবে বিজনেসের ক্ষেত্রে। আমি যেটা জানতে চাচ্ছি স্যার সেটা হচ্ছে যে হোয়াট মডেলটা ইজ বলছেন বিজনেস আপনি, মডেল? মডেলটা হচ্ছে একটা প্রেজেন্টেশন অল অ্যাবাউট বিজনেস। ফারজানা ইয়াসমিন কি বলতে চায়? হুম, বলেন। স্যার মানে মডেলটাকে এইভাবে একটা রিপ্রেজেন্ট বলা যায়, যে যেটা ওকে, বিজনেসটাকে রিপ্রেজেন্ট করে। আর ওকে, যার অনেকগুলা ব্রেকডাউন থাকে, অর্থাৎ পার্ট পার্ট ওয়াইজ আমরা স্পেসিফিক্যালি সেটা প্রেজেন্ট করতে পারি। ওকে, Sir, I think model can be defined as how the company making its revenue. স্যার অ্যাকচুয়ালি Let's উই say ক্যান, হ্যাঁ, সরি স্যার, B2B or B2C, like B2B মডেল মানে বিজনেস টু বিজনেস মডেল তারা ফলো করতেছে, অথবা B2C মানে বিজনেস টু কাস্টমার ডিল করতেছে, এই ধরনের হতে পারে আই থিঙ্ক। ওকে, স্যার এটা হচ্ছে পাস্ট নিয়ে বা ফিউচার নিয়ে কাজ করে, বা ওয়ান টাইপ অফ বাজেটের মতো বলা যায়। বেস্ট পারসন সিলেক্ট করে ট্রেনিং এর মাধ্যমে বেস্ট পারসন কোয়ালিটি তৈরি করা, এটা সবকিছু মিলেই হচ্ছে মডেলটা তৈরি হয়। ওকে, ওকে। আচ্ছা, সবার আনসারটাই নিলাম, এবার আমারটার সাথে একটু ম্যাচ করান যে কার কোন জায়গায় গ্যাপ আছে। ফার্স্ট অফ অল, এ বিজনেস মডেল ইজ এনিথিং, that means is the combination of how you deliver your service or product to the customer or consumer. That means is the summation of the value chain. That means for an example, ধরেন যে হসপিটাল, একটা হসপিটাল ইন্ডাস্ট্রিতে ইভারকেয়ার একটা হসপিটাল, ইভারকেয়ার হসপিটাল সার্ভিস প্রোভাইডিং, রাইট? সো ইভারকেয়ার হসপিটালের জন্য বিজনেস মডেলটা হচ্ছে সে আপনাকে যতগুলা এরিয়াতে সার্ভিস দিচ্ছে এই সবগুলো এরিয়ার সার্ভিসটাকে সামেশন করলে, সে ফর এক্সাম্পল আপনার হইতে পারে সে ডক্টর সার্ভিস কনসালটেশন সার্ভিস দিচ্ছে, সে মেডিসিন সেল করতেছে, সে ডায়াগনোজ করতেছে, ঠিক আছে, সে আপনাকে অ্যাম্বুলেন্স সার্ভিস দিচ্ছে। সো এই যে সে যত সর্ট অফ সার্ভিস দিচ্ছে এই সবগুলা সার্ভিসটাকে আপনি সামেশন করলে যা পাবেন সেটাই তার বিজনেস মডেল। কথা বোঝা গেছে? এটা কিন্তু ভেরি ডিপ কনসেপ্ট, টু টু অ্যাডভান্স ইউর লার্নিং ইন দ্য নেক্সট লেভেল। আরেকবার রিপিট করবেন প্লিজ। A business model is combination of anything that you are offering to the customer as a product, no matter as a product or as a service, no matter আপনি কি ডেলিভার করতেছেন কাস্টমারকে, সেটাই হচ্ছে বিজনেস মডেল। দ্যাট মিনস এই বিজনেস মডেলে, আপনার বিজনেস মডেলে আপনি কাস্টমারকে যা কিছু দিচ্ছেন এই সবগুলো কম্বিনেশনই হচ্ছে আপনার বিজনেস মডেল। দ্যাট মিনস আপনার এন্টার ভ্যালু চেইন, যে ভ্যালু জেনারেট করতেছেন আপনি কোম্পানি থেকে, এই ভ্যালুটা কাস্টমার অব্দি পৌঁছানোর জন্য যত টাইপ অফ ভ্যালু আপনি জেনারেট করতেছেন অ্যাজ এ প্রোডাক্ট অর অ্যাজ এ সার্ভিস, নো ম্যাটার, এই সবগুলোই হচ্ছে আপনার বিজনেস মডেলের পার্ট। এখন আসেন একটা ভেরি টেকনিক্যাল কোশ্চেনে আসি, যেটা হচ্ছে একটা অর্গানাইজেশন, আমরা অর্গানাইজেশন পড়ে আসছি না, যে কি কমন প্ল্যাটফর্ম উইথ এ কমন অবজেক্টিভ টু ইনক্রিজ প্রোডাক্টিভিটি, রাইট? এ ফর্মাল স্ট্রাকচার। সো এই অর্গানাইজেশনের সাথে আমি যদি ওয়ান হ্যান্ডে অর্গানাইজেশন রাখি, ওয়ান হ্যান্ডে বিজনেস রাখি, হাউ ডু ইউ ডিফারেন্সিয়েট বিটুইন অর্গানাইজেশন এন্ড বিজনেস? ক্যান এনিওয়ান সে? বা আর একটু সিম্পল করে বলি, সে ফর এক্সাম্পল আপনি অনেক অর্গানাইজেশন অডিট করে করে আসতেছেন, ঠিক আছে?
সো দেখবেন যে একটা কোম্পানি মাল্টিপল টাইপ অফ সার্ভিস দিচ্ছে, মাল্টিপল টাইপ অফ প্রোডাক্ট বিক্রি করতেছে। সো তার জন্য প্রত্যেকটা প্রোডাক্টের একটা ইউনিক আইডেন্টিটি আছে, ইউনিক ভ্যালু চেইন আছে, ইউনিক ভ্যালু এডিশন আছে। এই প্রত্যেকটা প্রোডাক্ট, সেপারেট প্রোডাক্ট একটা বিজনেস মডেলের পার্ট। ঠিক আছে। এখন ইন জেনারেল আপনি বলতে পারেন যে একটা কোম্পানি ধরেন সে ফর এক্সাম্পল একটা সে ফর এক্সাম্পল আপনি একটা যে কোনো একটা ইন্ডাস্ট্রির কথা বলেন, আপনারা পিক করেন গার্মেন্টস। এনি কাইন্ড অফ ইন্ডাস্ট্রি। ওকে গার্মেন্টস, আসেন গার্মেন্টস। গার্মেন্টস, এখন গার্মেন্টস আপনি কি দেখেন আপনার চোখে, গার্মেন্টস এর আউটপুট কি দেখেন সেটা বলেন। ফিনিশ তাদের আইটেম, গার্মেন্টস আইটেম গুলা। হ্যাঁ, মানে হচ্ছে আরএমজি, ফিনিশড আরএমজি সেল করা, এক্সপোর্ট করা বা সেল করা লোকালি, ইয়েস নো স্যার। ম্যাটার। ওকে, এখন আসেন এই গার্মেন্টস এর জন্য, গার্মেন্টস কি শুধু তার একটা অর্গানাইজেশনের নাম হতে পারে, যে কোনো একটা নাম হতে পারে এক্স ওয়াই জেড গার্মেন্টস, তার আউটপুট শুধু কি আপনার ওইটাই হইতে পারে না, এডিশনও হইতে পারে কোনো কিছু, তার বাই প্রোডাক্ট সেল করা হইতে পারে, বা একটা গার্মেন্টসে দেখা যাচ্ছে সে র মেটেরিয়াল সেল করে, অ্যাডিশনাল বা অনেক কিছু থাকে। এডিশনাল অনেক কিছু থাকে, বাট তার প্রোডাক্ট পোর্টফোলিও অনেক হইতে পারে। একটা হইতে পারে যে সে ফুললি রেডিমেড গার্মেন্টস এক্সপোর্ট করে বা লোকালি বিক্রি করে, একটা হইতে পারে যে কোনো একটা প্রোডাক্টে সে পার্টিকুলার অংশ করে ডাইং করে বা পেন্টিং করে, বা কোনো একটা র মেটেরিয়াল ইম্পোর্ট করে এটা জাস্ট ট্রেড করে, হইতে পারে না। ইয়েস স্যার। দেখেন একটা বিজনেস মডেল দিয়ে সে কয় ধরনের ব্যবসা করতেছে, একটা হচ্ছে যে গার্মেন্টস বিক্রি করে এক্সপোর্ট করতেছে, একদম ফুল রেডিমেড গার্মেন্টস যেটা বলি, আবার কোনো বাই প্রোডাক্ট সেল করতেছে, আবার কোনো পার্টিকুলার প্রোডাক্টের একটা পার্টিকুলার অংশ করতেছে, বাট বা আবার দেখা গেছে যে কোনো একটা র মেটেরিয়াল সে ইম্পোর্ট করে সেটা বিক্রি করতেছে। সো তার কিন্তু ডিফারেন্ট টাইপ অফ, ইন জেনারেল সে গার্মেন্টসে আছে, বা ইন জেনারেল যদি বলি যে তার বিজনেস মডেলটা আরএনজি সেল করা, বাট সে কিন্তু আদার ইনসাইড দ্য এজ এ ট্রেডার হিসেবে কাজ করতেছে। আমি যদি ব্রডার স্কেলে বলি যে সে কোনো একটা কিছু ইম্পোর্ট করে একটা মার্কআপ এড করে বিক্রি করতেছে, বাট এটা কিন্তু তার বিজনেস মডেল। এখন দেখেন যে আরএনজি সেল করতে তার যে ভ্যালু এডিশন, সে যত ধরনের ভ্যালু এডিশন করে, আর একটা জিনিস ইম্পোর্ট করে বিক্রি করতে তার ভ্যালু এডিশন বা বিক্রি, তার এক ভ্যালু চেন কি এক, নো দুইটার স্যার। ভ্যালু চেন এক কিনা সেটা বলেন। নো স্যার। নো মানে স্যার, এক ডিফারেন্ট টাইপ একটা, এক টোটালি। একটা আইডেন্টিফাইয়েবল প্রোডাক্ট ওর সার্ভিস, এক একটা বিজনেস মডেল। গট মাই পয়েন্ট। এখন এটা আপনি ডিফাইন করেন, আপনি ব্রডলি হইতে পারে, এটা আপনি যত ডিপে যাবেন তত ডিফারেন্ট মডেল পাবেন, বাট ইন এ ব্রডার স্কেল গার্মেন্টস এর ক্ষেত্রে একটা কমন বিজনেস মডেল যেটা হচ্ছে যে রেডিমেড গার্মেন্টস বিক্রি করা, এন্ড ব্যাক এন্ডে সে র মেটেরিয়াল আনুক, সে ডাইং করুক, সে প্রিন্টিং করুক, যত মন চায় তত করুক, ফাইনালি সে এটা বিক্রি করা। আমরা ব্রডার স্কেলে জানি যে আরএমজি বিক্রি করা তার কাজ, এটার বাইরে সে অন্য কাজে, সে আইটি কোম্পানি থাকতে পারে, তার সেম অর্গানাইজেশনের নামে থাকতে পারে না আইটি কোম্পানি, যেমন বড় বড় ইয়েস বড় স্যার, গ্রুপ গুলো আইটি দেখা গেছে কোম্পানি, নিজস্ব আইটি আছে, লজিস্টিক্স, নিজস্ব ইআরপি আছে। ম্যাটেরিয়াল। ইয়েস স্যার। সো তার জন্য দেখা গেছে যে সে আইটি আর একটা ব্রাঞ্চ খুলে ফেলছে। সো বিজনেস মডেল ফর দ্য গার্মেন্টস এন্ড বিজনেস মডেল ফর দ্য আইটি সেম। নো স্যার। নো তাইলে স্যার। আমরা বিজনেস এন্ড অর্গানাইজেশনের পার্থক্যটা বুঝতে পারছি, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট আসপেক্ট অফ নাওডেজ। কারণ আমরা দেখবেন, আপনারা দেখবেন যে লোকাল যে কনগ্লোমারেট গুলো আছে, লোকাল যে গ্রুপ গুলো আছে, এগুলো কিন্তু একটা ইনিশিয়ালি তারা শুরু করে একটা বিজনেস দিয়ে, বাট আলটিমেটলি তারা কিন্তু আইটি নন আইটি ডিফারেন্ট টাইপের বিজনেস মডেলে ঢুকে যায়। সো আপনাদেরকে এই জিনিসটা ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বিজনেস অ্যান্ড অর্গানাইজেশন। অর্গানাইজেশন অ্যাজ এ হোল একটা স্ট্রাকচার মাত্র, বাট বিজনেসটাই হচ্ছে মেন, মেন কি, ব্রেড এন্ড বাটার, যেখান থেকে আপনি ভ্যালু এন্ড প্রোডাক্ট জেনারেট করতেছেন এন্ড ডেলিভার করতেছেন। এটা ডিফারেন্ট মোড থাকতে পারে, এক একটা মোড, এক একটা আইডেন্টিফাইয়েবল মোড, এক একটা বিজনেস মডেল। এটা ব্রডলি ডিফাইন করেন আর শর্টলি ডিফাইন করেন, এটা আপ টু ইউ, বাট জেনারেলি বিজনেস বলতে ডিফারেন্ট। আর একটা বেস্ট এক্সাম্পল হচ্ছে আপনারা বিন সার্টিফিকেটের নাম শুনছেন কখনো অডিট করতে জি গিয়ে বা স্যার, সোফার? জি স্যার, আজকে ইনভেন্টরি কাউন্টিং এ দেখে আসছি। ওকে, ভেরি গুড। দেখবেন যে একটা বিজনেসে খুলে আছে বিন সার্টিফিকেট, তার রেজিস্ট্রেশন হচ্ছে সাপ্লাই চেইন কোম্পানি হিসেবে, বাট সে কিন্তু সার্ভিস দিচ্ছে অন্য প্রোডাক্টের, তার রেভিনিউ কিন্তু অন্য প্রোডাক্ট থেকে অনেক বেশি, আছে না? জি খেয়াল করেন স্যার। এখন থেকে, দেখবেন যে তার বিজনেসের রেজিস্ট্রেশন, বিন সার্টিফিকেটের রেজিস্ট্রেশন হচ্ছে সে ফর এক্সাম্পল প্রফেশনাল সার্ভিস হিসেবে, বাট সে কিন্তু আদার সার্ভিসও দিচ্ছে, হইতে পারে, অনেক আছে এমন। স্যার, বা একটা আইটি কোম্পানি সে আইডেন্টিফিকেশন আইটি নাম্বার এনেবল বলবেন সার্ভিস স্যার? হিসেবে দিচ্ছে, সে দেখা গেছে যে আইটি এনেবল সার্ভিসের যে সার্ভিস কোড ওটা বাইরেও অন্য কোনো সার্ভিস দিচ্ছে, এমন অহরহ এক্সাম্পল আছে। সো জেনারেল থিংটা হচ্ছে বিজনেস ইটসেলফ হ্যাজ সাম আইডেন্টিটি। আইডেন্টিটি কি, সে ওভারঅল ভ্যালু চেনের মাধ্যমে যা জেনারেট করে সেটাই তার বিজনেস মডেল। সো এই বিজনেস মডেলটা একটা অর্গানাইজেশনের জন্য একাধিক বিজনেস মডেল জেনারেলি হয়, একটা হয় না। সো একদম ভেরি ফোকাসড হলে একটা হয়, বাট জেনারেলি যেটা যেটা কমন ফেনোমেনা সেটা হচ্ছে যে একটা অর্গানাইজেশনে ডিফারেন্ট বিজনেস মডেল থাকতে পারে। ঠিক আছে, ডিফারেন্ট অফারিং থাকতে পারে, বা প্রোডাক্ট থাকতে পারে, বা সার্ভিস থাকতে পারে।
তো ওই জিনিসগুলোকে কম্বাইন করে একটা সিঙ্গেল প্ল্যাটফর্ম দেয় অর্গানাইজেশন, আর বিজনেসের কাজ হচ্ছে ডিফারেন্ট সেগমেন্ট অফ কাস্টমার বা কনজিউমারকে কি করা, সার্ভ করা। ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন আছে সোফার? নো স্যার। ওকে ওকে, যেটা হচ্ছে যে নেক্সট যেটা বলতেছে যে প্রফিট মেকিং অর্গানাইজেশনের জন্য মেইন অবজেক্টিভটা হচ্ছে টু ম্যাক্সিমাইজ দ্য ওয়েলথ অফ ইটস ওনার। এটা জেনারেল থিং, এটা একদম ছোটবেলা থেকে পড়ে আসছেন যারা বিজনেস ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট। এমন কেউ আছেন যে এটা জানেন না যে একটা অর্গানাইজেশনের প্রাইমারি অবজেক্টিভটা হচ্ছে ম্যাক্সিমাইজ দ্য ওয়েলথ অফ ইটস ওনার? জি জি স্যার, জানি। বা এটা ছাড়া অনেস্টলি বলবেন, এটা ছাড়া আপনারা কি এটা জানতেন না যে অনেকে আছে যে প্রফিট ম্যাক্সিমাইজ করা অবজেক্টিভ, জানতেন কিনা? হ্যাঁ, জি হ্যাঁ স্যার। জানতাম। বাট এটার সাথে এটার কানেক্টিভিটি কি বলেন তো? So what is the difference between to maximize profit and to maximize wealth? What is the difference? স্যার, স্যার ডিফারেন্স আছে, হিউজ ডিফারেন্স। কি বলেন একটু? স্যার প্রফিট স্যার গোল, স্যার ম্যাক্সিমাইজেশন, লং টার্ম গোল আর শর্ট টার্ম গোল। লেট মি ফিনিশ। স্যার প্রফিট ম্যাক্সিমাইজেশনের টার্মটা হতে পারে যারা বিজনেসের অপারেশনে আছে তারা হচ্ছে এটাকে আপনার ম্যানিপুলেট করতে পারে, এটা হচ্ছে বটম লাইন স্যার, প্রফিট ম্যাক্সিমাইজেশন। Okay, proceed. Then আর wealth স্যার, maximization. আর স্যার অনার্স ওয়েলথ ম্যাক্সিমাইজেশন এটা হচ্ছে একমাত্র স্যার প্রফিট থেকে আসতে পারে, বাট এখানে আপনার ম্যানুপুলেশনের সুযোগটা কম, শুধু আপনার বিজনেসটারই ওয়েলথ অ্যাসেটটাকেই তারা আপনার বাড়াচ্ছে। কিন্তু প্রফিট ম্যাক্সিমাইজেশন ইফ ইউ লুক অ্যাট দিস পয়েন্ট, মানে ওই ফিগারটার দিকে যদি তাকান, ওই ফিগারটাকে ম্যানুপুলেট করা যায়। এই কারণে ওই কনসেপ্ট থেকে বের হয়ে আসে স্যার অনার্স ওয়েলথ ম্যাক্সিমাইজেশনটাকেই আপনার ফিনান্সিয়াল লিটারেচারে এটাকে আপনার স্ট্রংলি ইস্টাবলিশ হয়েছে। Very good, very good, very handsome answer. আপনার ব্যাকগ্রাউন্ড কি ছিল? স্যার আন্ডারগ্রেড অ্যাজ আই কোথায় সেইড করছেন? আর্লিয়ার, কোথায়? ও অ্যাজ আই তুমি? সেইড ও আর্লিয়ার। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, সো ভেরি গুড। সো এমফিল প্রোগ্রামে তাহলে ভালো ভ্যালিডেশন হয়েছে নাকি? স্যার আল্লাহর রহমত চেষ্টা করতেছি। রাইট, সো এটা একটা ওয়ান অফ দ্য এক্সাম্পল সবার উদ্দেশ্যে বলা যে যদি কেউ একটা জিনিস জাস্ট শর্টলি বলি, যদি কারোর ইচ্ছা থাকে, দেখেন ওনার কিন্তু ব্যাকগ্রাউন্ড হচ্ছে কি ল ছিল, বাট ল থেকে এসে আউটসাইড দ্য বক্স এমফিল করে একটা ইভিনিং এমবিএ প্রোগ্রাম ঢাকা ইউনিভার্সিটি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে হয়তো বা, সো ওইখানে করে কিন্তু তার কনসেপ্টগুলো কিন্তু অনেক শার্প। সে যে আনসারটা দিছে, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলতেছি, তার কনসেপ্টটা ভেরি কারেক্ট ছিল যে আমরা কেন ওয়েলথ ম্যাক্সিমাইজেশনে আসলাম ফ্রম প্রফিট ম্যাক্সিমাইজেশন, এই ভিউ পয়েন্টটা কেন চেঞ্জ হলো, এই যে আসপেক্টটা চেঞ্জ হয়েছে, এই চেঞ্জটার কারণটা কি, হোয়াট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড অফ দিস। এটা কিন্তু ভেরি স্ট্রং একটা জিনিস, কারণ আপনি চাইলে নিজে থেকে অনেক কিছু কি করতে পারেন, জানতে পারেন, শিখতে পারেন, আপনার কনসেপ্ট ক্লিয়ারেন্সের শেষ নাই কোনো। সো বেটার আপনার ব্যাকগ্রাউন্ড কি, সি এর ক্ষেত্রে পার্টিকুলারলি অনেকেই আছেন যে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আসছেন, অনেকেই আছেন যে ভালো ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করা নাই, অনেকে আছেন। বাট আমার কথা হচ্ছে আপনাদেরকে এনকারেজ রাখা, মোটিভেট রাখা, যে আপনি চাইলে একটা ঢাকা ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট থেকে আর্লিয়ার পাস করতে পারেন যদি আপনি অ্যাটেন্টিভ হন, আপনি ফোকাসড হন, আপনি যদি আপনার গোল সম্পর্কে অ্যাওয়ার থাকেন, আপনি যদি আপনার বেঞ্চমার্ক সম্পর্কে অ্যাওয়ার থাকেন, আপনি যদি জানেন যে আমার কি করতে হবে পাস করতে গেলে। So, এই যে বেঞ্চমার্কিং গুলো এটা ভেরি ইম্পর্টেন্ট। আপনারা দেখবেন যে এনি কাইন্ড অফ গোল, ঠিক আছে, এনি কাইন্ড অফ গোল ছাড়া সিএ জার্নি কখনোই পসিবল না। আপনাকে অবভিয়াসলি ভেরি বিগিনিং অফ দ্য জার্নি সেট করে নিতে হবে যে না আমি স্যার 3 বছরে পাশ করব, না স্যার আমি 3 বছর উইদিন সিসি পিরিয়ডে পাশ করব, বা আমার ম্যাক্সিমাম 4 বছর লাগতে পারে, যদিও এটা কাম্য নয়। জেনারেল এই যে টার্গেট গুলো করবেন আপনারা নাও এখন থেকে, আজকে থেকে, এই টার্গেটটা কিন্তু আপনার নিজের মধ্যে একটা 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 এক্সট্রা মাইলেজ দিবে, যেটা দিয়ে আপনি কি করবেন, আপনার সামনে যত ধরনের অবস্ট্যাগল আসবে ওগুলো ওভারকাম করতে পারবেন। সো মেইন জিনিসটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড কি ডাজেন্ট ম্যাটার, আপনি কি করছেন, কতটা হলিস্টিকলি করছেন, কতটা অ্যাটেন্টিভ ওয়েতে করছেন, এটা ইম্পর্টেন্ট। পার্টিকুলারলি ফর দ্য সিএ, অনেক ও লেভেল থেকে আসছে গ্রাজুয়েশন ছাড়া পাশ করতেছে, অনেকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট সিএ তে এসে পাশ করতেছে, বিকজ আপনার এটা এমন একটা ফিল্ড যেখানে আপনাকে সব ধরনের নলেজ দিয়ে আপনাকে এনরিচ করতেছে। সো যা পড়তেছেন এটা বুঝা পড়েন, যেখানে বুঝেন না সেখানে আস্ক করেন, দ্যাটস ইট। বাট আপনার আপনার মানে এই যে জার্নিটা এটা কিন্তু আপনাকে ক্যারি করতে হবে, নো ওয়ান এলস উইল ক্যারি ইউর ওন জার্নি।
দেখবেন যে আপনারা একসাথে আজকে 125 জন আজকে ক্লাসে আছেন। আমি জাস্ট জাস্ট একটা এক্সাম্পল বলতেছি, 125 জন একসাথে পাস করবেন না। সো বেটার ইউ ডিফাইন ইউর ফিউচার। গট মাই পয়েন্ট? যে 125 জনের মধ্যে কয়জন ফার্স্ট অ্যাটেম্পে পাস করবে বা কয়জন উইদিন সিসি পিরিয়ডে পাস করবে বা উইদিন 5 ইয়ার্স পাস করবে, এটা ডিপেন্ড করবে আপনার ওন এফোর্টস এর উপর। আপনার ওন এফোর্টস এন্ড টিচারদের গাইডলাইন হতে পারে টু সাম এক্সটেন্ট, আলটিমেটলি ইউ আর দ্য ওন ফেট মেকার। সো আপনি যা আছে ওটা আপনি নিজে চিন্তা করেন, নিজে ট্রাই করেন। বাকি যে 1% আছে, যদি এটা আল্লাহর হাতে, ওটা আল্লাহর উপর ছেড়ে দেন না, সমস্যা নাই। বা যার 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 ক্ষেত্রে যে রিলিজন যেটা আছে, বাট বেটার আপনি ওন স্টেজ থেকে বেস্টটা দেন। কারণ এটা একটু ডিফারেন্ট বল গেম, তো এখানে আলটিমেটলি আপনি ব্যাকগ্রাউন্ড কি আছে এটা ম্যাটার করে না। ম্যাটার করে অন দ্য এক্সাম ডেতে আপনি কিভাবে পারফর্ম করতেছেন। ইভেন আপনার সিজিপি ওয়ালা স্টুডেন্ট, হাই সিজিপি ওয়ালা, আপনার এক্সাম্পল আছে, অনেক বুড়ি বুড়ি এক্সাম্পল আছে যে ঢাকা ইউনিভার্সিটির সবচেয়ে বেস্ট ডিপার্টমেন্ট কোনটা এই সি এর জন্য? স্যার অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং স্যার অবভিয়াসলি। এফবিএস। অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং। এই অ্যাকাউন্টিং এর ফার্স্ট ক্লাস ফার্স্ট সেকেন্ড থার্ড পাস করে নাই, একদম একদম বিলো থেকে পাস করছে বহু স্টুডেন্ট আছে আমার সামনে। আমি তো ঢাকা ইউনিভার্সিটি অ্যাকাউন্টিং এর, আমার সামনে অনেক এক্সাম্পল আছে। সো আপনাদেরকে মোটিভেট করার জন্য কথাগুলো বলতেছি যে আপনার ব্যাকগ্রাউন্ডটা এখানে ম্যাটার করবে না, ম্যাটার করবে আপনি কিভাবে এফোর্টস দিচ্ছেন সেটার উপর। বিলিভ মি অর নট, আপনি যেভাবে এফোর্ট দিচ্ছেন, আপনি যেভাবে স্ট্রাকচার করতেছেন আপনার গোলকে, ওইটা আপনাকে ড্রাইভ করবে। সো আপনি অন দা টেবিল, অন দা ক্লাস যা জানবেন, যা শিখবেন সেটাই ডেলিভার করবেন। সেটা আপনিও যেমন করতেছেন, অন্য একটা স্টুডেন্ট সে একইভাবে করতেছে। হ্যাঁ, এটা হইতে পারে যে যারা ব্যাকগ্রাউন্ডে মানে হচ্ছে যে বিজনেস গ্রেড ছিল না, বা যারা হচ্ছে অ্যাকাউন্টিং আগে পড়ে নাই, তাদের জন্য একটু ডিফিকাল্ট, বাট ইটস পসিবল, নট ইম্পসিবল। ওকে। কারণ হচ্ছে কি, আপনাকে সবকিছুই এখানে দিচ্ছে, একদম ভেরি বেসিক নলেজ থেকে ভেরি অ্যাডভান্স নলেজ পর্যন্ত। যার কারণে এই কারিকুলামটা এমন ভাবে ডিজাইন করা যেখানে আপনি অনেক কিছু জানেন না, তারপরেও জানার সুযোগ দিচ্ছে আপনাকে যে না ঠিক আছে, আপনি এই কারিকুলাম ম্যান্ডেটরি করে নিছে যে আপনি এই জিনিসগুলো মাস্ট টু হ্যাভ নো। সো আপনাকে মাস্ট টু নো জিনিসগুলো যাই নাই, আপনাকে অ্যাডভান্স লেভেলে পাঠাচ্ছে। সো দিস ইজ এ ভেরি কমপ্লিট জার্নি। ওকে। সো যেটা নিয়ে বলতেছিলাম, সো আলটিমেটলি ওয়েলথ ম্যাক্সিমাইজেশনটাই হচ্ছে মেইন জিনিস। এটা হচ্ছে বেঞ্চমার্ক ফর দ্য মডার্ন ডে বিজনেস। প্রফিট ম্যাক্সিমাইজেশন কখনো বেঞ্চমার্ক হতে পারে না। আপনি চাইলে একটা প্রফিট, একটা ম্যানেজমেন্ট, এমন একটা ম্যানেজমেন্টের সিইও বসাইলেন যার প্রফিট পারফরমেন্স বোনাস বেসড অন দ্য প্রফিট দিয়ে দিয়েছেন, ওই হালায় তো সব ডেপ্রিসিয়েশন চার্জ টার্জ না কইরা, ঠিক আছে, সে 2 বছর আছে, 2 বছরের প্রফিটে আকাশে নিয়ে গেছে। আলটিমেটলি ওই প্রফিটের উপর বেস করে সে ইনসেনটিভ পায়, যার কারণে সে প্রফিটটাকে কি করছে, ম্যানিপুলেট করছে, যেটাকে উইন্ডো ড্রেসিং বলি আমরা বিজনেস লিটারেচারে বা আদার আদার টার্মসে। সো আপনার দেখা গেছে যে আপনি বটম লাইনে দেখাচ্ছেন 100 কোটি টাকা হয়েছে, আলটিমেটলি আপনি যদি ডেপ্রিসিয়েশন রাইটলি চার্জ করতেন, আপনি যদি অ্যামোর্টাইজেশন রাইটলি চার্জ করতেন, আপনার প্রফিট হতো 50 কোটি। বাকি যে 50 কোটি ওভারফ্লো করছেন, প্রফিট দেখাইছেন, কারণ কি 50 কোটির উপর দেখা গেছে 10% যদি ইনসেন্টিভ হয়, 5 কোটি টাকা ইনসেন্টিভ আপনি পাইলেন। সো ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করা যাবে না, ম্যানেজমেন্ট ম্যানিপুলেট করতে পারে। ওই কনসেপ্ট থেকে সরে আসার জন্যই আমরা বলতেছি ম্যাক্সিমাইজিং ওয়েলথ ইজ দ্য বেঞ্চমার্ক, প্রাইমারি বেঞ্চমার্ক ফর দ্য অর্গানাইজেশন, নট ম্যাক্সিমাইজিং দ্য প্রফিট। কারণ প্রফিট ক্যান বি ম্যানিপুলেটেড ইন ডিফারেন্ট ওয়েজ। আমি একটা এক্সাম্পল বললাম। দেখা যাচ্ছে যে আপনার যেগুলো সাস্টেনেবল এক্সপেন্স যেগুলো আছে, যেগুলো ফিউচারকে আপনার ইয়ে করবে, ওই এক্সপেন্স গুলো আপনি কমাই দিলেন। অনেক ওয়ে আছে ম্যানিপুলেশন, অনেক ওয়ে আছে। আপনারা আপনারা অনেক বড় বড় কেস জানে আসছেন যে এনরোল, তার কেলেঙ্কারি, তারপর আদার অডিটরদের অনেক ইয়েটি আছে। আপনারা দেখবেন অ্যাডভান্স যখন লার্নিং এ যাবেন তখন দেখবেন যে ডিফারেন্ট টাইপ অফ, এখানে অডিটরের রোল অনেক ইম্পর্টেন্ট, যে টু ফাইন্ড আউট দ্য ওয়েদার দ্য প্রফিট ইজ রাইট অর নট। ওকে। সো একটা অর্গানাইজেশনে আপনারা যখন অডিট করেন, audit is something that you are providing. What? You are providing what? স্যার অডিটিং সার্ভিস। Not auditing service. Here you are Assurance. Assurance providing service. not insurance, assurance. You are providing reasonable assurance. Reasonable assurance in a sense, not absolute assurance, because nobody can give absolute assurance except Allah. So auditor, as an external auditor, you are providing reasonable assurance to the home, to the shareholders of the company, so that based on your assurance they can take the decision. এখানে আপনি যদি হলিস্টিকলি কাজ না করেন, আপনি প্রফিট 100 কোটি টাকা রাখছেন, 100 কোটি টাকা সাইন করে আয়া করছেন চোখ বন্ধ করে 10,000 টাকার বিনিময়ে, আলটিমেটলি এই 10,000 টাকা আপনার এই সাইনের উপর বেস করে কিন্তু শেয়ার হোল্ডার ডিসিশন নেবে। আপনার এই সাইনের উপর বেস করে কিন্তু ল্যান্ডাররা লোন দেবে। আপনার এই সাইনের উপর বেস করে কিন্তু আপনি ক্যাপিটাল মার্কেটে লিস্টেড হবেন। আপনার এই সাইনের উপর বেস করে কিন্তু কি হবে,
আপনার কোম্পানি পারফরমেন্সকে জাজ করা হবে। সো আপনার রোলটা এখানে কোন জায়গায় আপনি চিন্তা করতে পারতেছেন? আমরা জেনারেলি অডিটিংটাকে একটা রয়্যাল প্রফেশন বলি কেন? কারণ ইউ আর ইন এ রয়্যাল পজিশন, ইউ আর ইন এ ট্রাস্টেড পজিশন, যেখান থেকে ইউ ক্যান ডেলিভার ইউর সার্ভিস ফর দ্য সোসাইটি অ্যাজ এ হোল, ফর দ্য কান্ট্রি অ্যাজ এ হোল। আলটিমেটলি আমাদের এই যদি বলি যে বাংলাদেশে চার্টার্ড অ্যাকাউন্টেন্সির এক্সট্রা ডিমান্ড, বা জেনারেলি অন্য যে কোনো কান্ট্রিতে চার্টার্ড অ্যাকাউন্টেন্সির ডিমান্ডটা কি, যে কোনো নামে হতে পারে, সিপি হতে পারে, হোয়াট এভার দ্য নেম, তাদের মেন ডিফারেন্সটা এই জায়গায় যে আপনাকে এমন একটা জায়গায় এম্পাওয়ার করতেছে, এমন একটা ট্রাস্টওয়ার্দি পজিশনে এম্পাওয়ার করতেছে, যেখান থেকে আপনাকে আপনাকে ওই সার্ভিসটা দিতে গেলে অবভিয়াসলি আপনার ইনডেপথ নলেজ লাগবে। এটা কোনো বিকল্প নাই। কথাটা কি আমি বুঝাইতে পারছি? আমার পজিশনটা অ্যাজ এ প্রফেশনাল হিসেবে আপনাকে সার্ভিস দিতে গেলে অবভিয়াসলি আপনাকে ওয়েল ইকুইপড হইতে হবে উইথ দ্য নলেজ। সো আপনাকে, আপনি যে পজিশনে সার্ভিস দেন, মানে অ্যাজ এ এক্সটার্নাল অডিটর, সো অ্যাজ এন এক্সটার্নাল অডিটর আপনি যে সার্ভিসটা দিবেন ওটা যদি বেটার সার্ভিস দিতে চান, অবভিয়াসলি আপনাকে ইন ডেপথ থিওরিটিক্যাল এন্ড প্র্যাকটিক্যাল নলেজ লাগবে। এটা মাস্ট টু হ্যাভ। আমাদের দেশে যে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি প্রফেশনের এজ এ হোল, মানে যারা ইয়েতে আছেন, মানে ফার্মে আছেন, তো তাদের কিন্তু এখন মানে এই স্টেজে দেখবেন যে অনেকে নতুন করে ফার্ম দিচ্ছে। এটা কিন্তু গুড ফর দ্য প্রফেশন। কারণ যদি কোয়ালিটিফুল লোক প্রফেশনে আসে, দে ক্যান গিভ ইউ বেটার সার্ভিস, দে ক্যান গিভ বেটার সার্ভিস টু দ্য সোসাইটি, দে ক্যান গিভ বেটার সার্ভিস টু দ্য ক্লায়েন্টস, দে ক্যান গিভ বেটার সার্ভিস টু দ্য ইকোনমি। সো আলটিমেটলি অনেকেই আছে যে যারা এন্টারপ্রেনার, তারা কিন্তু অলরেডি মুভ করতেছে এই প্রফেশনে। দিস ইজ গুড সাইন ফর দ্য প্রফেশন লিস্ট, যে আপনারা যে সার্ভিসটা দিচ্ছেন, যে ট্রাস্টওয়ার্দি পজিশন থেকে সার্ভিসটা দিচ্ছেন, এই সার্ভিসটা ন্যাশনের জন্য কতটা হেল্পফুল হচ্ছে, এই সার্ভিসটা ইকোনমির জন্য কতটা হেল্পফুল হচ্ছে। এখন আজকে যদি ধরেন যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যদি রাইটলি এই সার্ভিসটা না দিতে পারে, হোয়াট উইল হ্যাপেন? সামবডি এলস উইল টেক ওভার দিস প্রফেশন, somebody else with better quality will influence us, like FRC হয়েছে, সামনে আরো কি কি হবে ঠিক নাই। সো আলটিমেটলি উই গেভ দেম দ্য অপরচুনিটি টু কন্ট্রোল আস। এটা যদি আমরা নিজেরা থেকে করতাম, নিজেরা রাইটলি অডিট করতাম, ডিউ ডিলিজেন্স নিয়ে কাজ করতাম, রিজনেবল অ্যাসুরেন্স দিতে পারতাম, তাহলে কিন্তু এই পজিশন গুলো জেনারেট হইতো না। বাট দের আর ডিফারেন্ট বল গেম ইন দ্য কান্ট্রি এজ এ হোল। শুধুমাত্র আপনার হলিস্টিক চিন্তা ভাবনাই হবে না, এটা আমিও জানি যে না, ঠিক আছে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আপনি বেস্ট অপিনিয়ন দিতে চান, বাট এটার সাথে অনেক কিছু কানেক্টিভিটি আছে। ইটস এ থার্ড ফ্যাক্টর বা ফোর্থ ফ্যাক্টর। ফার্স্ট অফ অল ইউ নিড টু এনশিওর ইউর রেসপন্সিবিলিটিস ফার্স্ট, দেন আদার রেসপন্সিবিলিটি। সেকেন্ডলি যেটা বলতেছে, যে দেখেন, সেকেন্ড যেটা বলতেছে, একটা জিনিস আছে, আপনারা এটা শুনছেন কিনা, যেটা হচ্ছে আপনারা কোন একটা বড় একটা হোটেলে, ঠিক আছে, লেখা আছে যে ফার্স্টে লেখা আছে দুইটা রুল, যে এজ এ হোটেলের সার্ভিসের মেইন মটো দুইটা। একটা হচ্ছে যে কাস্টমার ইজ অলওয়েজ রাইট, ওকে, নাম্বার ওয়ান। দেন সেকেন্ড যেটা বলতেছে যে ইফ কাস্টমার ইজ নট রাইট, ফলো দ্য রুল ওয়ান। মেসেজটা কি বুঝতে পারছেন? মেসেজটা হচ্ছে আলটিমেট অবজেক্টিভ এই ম্যাক্সিমাইজ দ্য ওয়েলথ অফ দ্য ওনারই, আর সেকেন্ডারি যেটা আছে এটা হচ্ছে যে টু সাপোর্ট দ্য প্রাইমারি অবজেক্টিভ। গট মাই পয়েন্ট? আলটিমেটলি ম্যাক্সিমাইজ দ্য ওয়েলথ অফ ইটস ওনার্স, এটা রাইট। সেকেন্ডারি অবজেক্ট যা আছে সবকিছুই কি প্রাইমারিটাকে কমপ্লিমেন্ট করবে, এটাই হচ্ছে মেন। সো সো মেইন জিনিস যেটা হচ্ছে আপনার একটা বিজনেসের প্রাইমারি অবজেক্টিভ, আমরা ম্যাক্সিমাইজ দ্য ওয়েলথ অফ ইটস ওনার বলছি, যেটা আমরা প্রফিট থেকে সরে আসছি এখানে, বাট এটাও আলটিমেট ডেস্টিনেশন না। এটার পরেও আরো অনেক কিছু আছে যেটা নিয়ে, যেটা মেইন জিনিসটা কি আমি একটু হেডস আপ দেই, সেটা হচ্ছে যে টু ম্যাক্সিমাইজ দ্য ওয়েলথ অফ ইটস ওনার ইজ নট সাফিসিয়েন্ট নাউডে what is the new theme or new role, is that something like to ensure the sustainable growth of the company, but to ensure the sustainability of the company is the new motto. সো আলটিমেটলি অবজেক্টিভ টু ম্যাক্সিমাইজ দ্য ওয়েল থেকে আমরা আস্তে আস্তে আরো অ্যাডভান্সের দিকে যাচ্ছি, যেখানে আমরা সাস্টেনেবিলিটি নিয়ে কথা বলতেছি, যেখানে আমরা ডিফারেন্ট টাইপ অফ রিপোর্টিং নিয়ে আসতেছি। তো এটা নিয়ে এটা আবার আরেকটু ডিফারেন্ট, কারণ আমরা একটা লেভেল থেকে, এটা কিন্তু ইটস এ জার্নি। সো জেনারেলি আমরা যে বিজনেস লিটারেচার বলি বা ডিফারেন্ট রিসার্চ বলি, যাই কিছু বলি না কেন, কিন্তু রিসার্চের রেজাল্ট বা স্কলারদের আউটকাম, রিসার্চের আউটকাম।
সো আলটিমেটলি একটা টাইমে আমরা বলতাম টু ম্যাক্সিমাইজ দ্য প্রফিট, এখন বলতেছি টু ম্যাক্সিমাইজ দ্য ওয়েলথ অফ ইটস ওনার। এরপরের লেভেলটা হচ্ছে বা যেটা এখনই চলতেছে সেটা হচ্ছে টু এনশিওর দ্য সাস্টেনেবিলিটি অফ দ্য কোম্পানি। দ্যাট মিনস আপনি প্রফিট ম্যাক্সিমাইজ করেন বা শেয়ার হোল্ডারদের ওয়েলথ বাড়ান, বাট শেয়ার হোল্ডারের ওয়েলথ বাড়ালেই হবে না। সোসাইটিকে কি দিতেছেন? সোসাইটির এমন কোনো কিছু করতেছেন না তো যেটা ফিউচারকে হ্যাম্পার করবে? সোসাইটির জন্য এমন কিছু হার্মফুল কোনো কিছু করতেছেন না তো যেটা আপনার ফিউচার জেনারেশনকে ইম্প্যাক্ট করবে, ফিউচার প্রফিটেবিলিটিকে ইম্প্যাক্ট করবে, বা সোসাইটিকে ডিসঅ্যাডভান্টেজ দিবে ফিউচারে? দ্যাট মিনস কম্প্রোমাইজিং দ্য ফিউচার জেনারেশন অফ দ্য গ্লোব। এই জিনিসগুলো চলে আসতেছে মডার্ন কনসেপ্টে আরো। সো আলটিমেটলি ডিফাইন অবজেক্টিভ বলতে এতটুকুই। এটা একটু ইম্পর্টেন্ট, আজকে এটা পরে শেষ করবো, কারণ আজকে একটু ডিপলি গেলাম, কারণ হচ্ছে অনেকেই আছেন যে অন দা টপিক আসতে তাদের একটু সময় লাগবে, তাদেরকে এই টপিকে আনার জন্য নিউ এনভায়রনমেন্ট সবার জন্যই, সবাই এক পেসে না, কারোর জন্য দেখা গেছে যে একটু স্লো হয়ে গেছে। বাট আজকের ক্লাসটা সবার জন্য, সবাইকে অবজেক্টিভ করে আমাদের, আমার 125 জনের মধ্যে আমি জানি যে অ্যাটলিস্ট 20 স্টুডেন্ট আছে যারা অনেক এট পারে আছে, অ্যাটলিস্ট 20% স্টুডেন্ট আছে যারা এট পারে আছে, যাদের মোটামুটি ভাবে একটা লেভেলের নলেজ আছে। বাট জেনারেলি মিডিয়াম 50% স্টুডেন্টেরই একটা লেভেলে গ্যাপ আছে। সো ওই গ্যাপটাকে কাভার করার জন্যই আমার অবজেক্টিভ কিন্তু অল 124 স্টুডেন্টকে একটা লেভেলে নিয়ে যাওয়া। ওকে, সো ওই পার্সপেক্টিভে আমি একটু স্লো যাচ্ছি। সবার জন্য কি বেশি স্লো হয়ে গেছে নাকি? ফাস্টার যাওয়া যাবে, বাট আমি একটু স্লো যাচ্ছি। প্রথম 2-3টা ক্লাস আগে আপনাদেরকে কোপ আপ করে অন টপিক আনি, কারণ আমি গায়ে যেতে পারবো, আমি একদিনে 3 চ্যাপ্টার শেষ করতে পারবো। বাট একদিনে 3 চ্যাপ্টার শেষ করলে আপনাদের জন্য, যারা 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 একদম একটা একটা এক্সপেকটেশন নিয়ে ক্লাসে আসছেন যে না, আমি বিজনেস ফাইন্যান্সটা বুঝে পরে প্রিপারেশন নিয়ে দেন এক্সামে যাব, বা আমার জন্য বিজনেস ফাইন্যান্স ইজ এ মিথ ফর রাইট নাও, তাদেরকে বোঝানোর জন্য বেসিক্যালি আজকে এটা। সো আমি একটু ফাস্টার ওয়েতে যাবো নেক্সট ক্লাসে, কারণ এইভাবে গেলে আমি কচ্ছপের ওয়েতে ক্লাস শেষ করতে পারবো না। আলটিমেটলি আপনাদেরকে একটা ওভারঅল আন্ডারস্ট্যান্ডিং দেওয়ার জন্য আজকের ক্লাসটা হয়তো বা একটু একটু স্লো হয়েছে ইন টার্মস অফ দ্য টপিক দ্যাট উই কভার, নো ম্যাটার। আচ্ছা, এটা আমরা এইখানে যেটা বলতেছি, এটা হচ্ছে একটা এন্টার একটা ইকোসিস্টেম, যেখানে বলতেছে যে প্রফিট ওরিয়েন্টেড অর্গানাইজেশনের জন্য যদি ভ্যালু চেনটা মানে ইয়েটা বলি, ওভারঅল হায়ারকিটা বলি, কিভাবে তারা প্রাইমারি অবজেক্টিভ এন্ড সেকেন্ডারি অবজেক্টিভ এনশিওর করতেছে। সো আলটিমেটলি ওনার্স অ্যাট দ্য টপ, দেন হচ্ছে ম্যাক্সিমাইজ প্রফিট ওর ডিভিডেন্ড ওর ওয়েলথ, যাই বলি না কেন, নাম ডিফারেন্ট হইতে পারে, আলটিমেটলি ডিফারেন্ট মোড়কে আসছে, একই জিনিসই ডিফারেন্ট মোড়কে আসছে, ডিফারেন্ট ভাবে ফিল্টার হয়ে আসছে। সো আউটপুট দেন ইনপুট, এটা জেনারেল থিং, এখানে তেমন কিছু নাই। প্রাইমারি অবজেক্টিভ সেকেন্ডারি অবজেক্টিভ দেখেন যে ওনার আছে মানে পাবলিক বেনিফিশিয়ারিজ, ওনার জায়গায় কে? সো আপনার পরীক্ষায় আসতে পারে হু আর দ্য আলটিমেট বেনিফিশিয়ারিজ অফ দ্য নন প্রফিট অর্গানাইজেশন, দ্যাট মিনস আলটিমেট ওনার বা আলটিমেট স্টেক হোল্ডার। এখানে আসবে পাবলিক বেনিফিশিয়ারিজ ফর দ্য নন প্রফিট অর্গানাইজেশন। দেন হচ্ছে এটা আলটিমেটলি যে সেম জিনিস, ইনপুট হবে কোনো কিছু। দেন হচ্ছে আলটিমেটলি মিনিমাইজ দ্য কস্ট অফ প্রাইমারি গোল। প্রাইমারি গোলটার প্রাইমারি গোলটা কি এখানে? যে নন প্রফিট অর্গানাইজেশনের ক্ষেত্রে প্রাইমারি গোলটা কি? যে টু এনশিওর দ্য বেনিফিট টু দ্য পাবলিক বেনিফিশিয়ারিজ। ওকে, সো এইটার জন্য আপনি কতটা চিপেস্ট ওয়েতে আপনি এটা এনশিওর করতে পারেন সেটা হচ্ছে মেইন অবজেক্টিভ। সো মিনিমাইজ দ্য কস্ট অফ প্রাইমারি গোল, দ্যাট মিনস প্রাইমারি গোল কি? প্রাইমারি গোল ফর দ্য নন প্রফিট অর্গানাইজেশনের জন্য টু এনশিওর ম্যাক্সিমাম বেনিফিটস এট দ্য মিনিমাম কস্ট টু দ্য পাবলিক বেনিফিশিয়ারিজ। আলটিমেটলি ইনপুট আউটপুট থাকবে, এটা জেনারেল থিং, রেভিনিউ ট্যাক্সেশন। সো এটা আলটিমেটলি আপনি পাবলিক বেনিফিশিয়ারি, ওকে। সো আপনাকে পাবলিক বেনিফিট দিতে গিয়ে আপনি কোনো ট্যাক্স এভেশন করতেছেন কিনা বা কোনো ট্যাক্স ফাঁকি দিচ্ছেন কিনা, সেটাও একটা ইম্পর্টেন্ট থিং। তো ইটস এ চেইন। আলটিমেটলি এটা এটা থেকে টেক ওয়েটা হচ্ছে একটা প্রফিট মেকিং অর্গানাইজেশন আর একটা নন প্রফিট মেকিং অর্গানাইজেশনের বা নন প্রফিট অর্গানাইজেশনের মেইন ডিফারেন্সটা হচ্ছে, এটা হচ্ছে ফর দা ওনার বা ফর দা শেয়ার হোল্ডার, আর এটা হচ্ছে ফর দা বেনিফিশিয়ারিজ। নো ম্যাটার কে টাকা দিচ্ছে, কে আলটিমেটলি কোন অবজেক্টিভ এটা করা হয়েছে সেটা ইম্পর্টেন্ট। এখানে অবজেক্টিভ বা মোটো বা আপনার 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 ইয়েটা, যেটা বলে মোটোটা বা অবজেক্টিভটা হচ্ছে মেন এখানে। আলটিমেটলি এটার উপর বেস করেই নন প্রফিট অর্গানাইজেশন গুলা কি হয়, বিল্ড আপ হয়। আচ্ছা, স্টেক হোল্ডারটা শেষ করে যাই আজকে। কি বলেন আপনারা, এটা শেষ করবো নাকি না ক্লোজ করে দিব? স্টেক হোল্ডারটা শেষ করবো? স্যার ইয়েস পড়ান, স্যার, করেন। কন্টিনিউ করেন। জি স্যার, শেষ করে দেবো। সো স্টেক হোল্ডার বলতে আমরা যেটা জানি যে এনিবডি হু হ্যাজ এনি স্টেক ইন দ্য কোম্পানি বা ইন দ্য বিজনেস। ওকে, সো স্টেক হোল্ডারটা হচ্ছে আমরা জেনারেলি আমরা একটা কমন জিনিস জানি যে শেয়ার হোল্ডার। শেয়ার হোল্ডারের ব্রডার ব্রডার কনসেপ্ট হচ্ছে স্টেক হোল্ডার। শেয়ার হোল্ডার শুধুমাত্র ওনারদের কথা বলে, স্টেক হোল্ডার বলতে
স্টেক হোল্ডার বলতে বোঝায় এনি কাইন্ড অফ পিপল হু হ্যাজ এনি স্টেক ইন দ্য কোম্পানি। দ্যাট মিনস আপনার এনি স্টেক বা ইন্টারেস্ট আছে কোম্পানিতে, আপনি কোম্পানি স্টেক হোল্ডার। ওদের এটা হতে পারে এমপ্লয়ি, এটা হতে পারে সাপ্লায়ার, এটা হতে পারে ভেন্ডর, এটা হতে পারে এনি কাইন্ড অফ সার্ভিস প্রোভাইডার টু ইউর অর্গানাইজেশন, র মেটেরিয়াল প্রোভাইডার হতে পারে, হতে পারে সোসাইটি এজ এ হোল, হতে পারে যে আপনি আপনার কি বলে এনভায়রনমেন্ট গভর্নমেন্ট হতে পারে, রেগুলেটরি অথরিটি হতে পারে। সো এনিবডি হু হ্যাজ স্টেক ইন ইউর বিজনেস ইজ স্টেক হোল্ডার। ওকে, সো এ কোম্পানিজ প্রাইমারি স্টেক হোল্ডার আর শেয়ার হোল্ডার, এটা আমরা জানি যে বেসিক্যালি শেয়ার হোল্ডার থেকে স্টেক হোল্ডারের কনসেপ্ট জেনারেশন। শেয়ার হোল্ডার হচ্ছে কনসেন্ট্রেটেড, স্টেক হোল্ডার হচ্ছে ব্রডার। ব্রডার সেন্সে আপনার শুধু শেয়ার হোল্ডারের কথা চিন্তা করলে হবে না, নাও ইট ইজ ইউ নিড টু থিঙ্ক অ্যাবাউট দ্য আদার স্টেক হোল্ডার্স অফ দ্য বিজনেস। দেন সাস্টেনেবিলিটি ইজ দ্য অ্যাবিলিটি, এটা একটু দেখেন যে কি বলতেছে, যে সাস্টেনেবিলিটি কথাটা কেন আসতেছে। সো আপনি যখন শেয়ার হোল্ডারদের কথা চিন্তা করবেন অনলি, এটাকে বলতেছে যে শেয়ার হোল্ডার সেন্ট্রিক। আপনি যখন স্টেক হোল্ডার সেন্ট্রিক হবেন, দ্যাট মিনস ইউ আর মুভিং টু দ্য সাস্টেনেবিলিটি। দ্যাট মিনস হোয়াট ইজ সাস্টেনেবিলিটি? Sustainability is the ability to meet the needs of the present without compromising the ability of the future generation to meet their needs. দেখছেন, very important একটা tagline. Sustainability is anything বা is doing anything to meet the needs of the present. That means আপনি এখন যে বিজনেস অ্যাক্টিভিটি করতেছেন, আপনি এখন যে প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করতেছেন, আপনি যে এখন যে সার্ভিসটা দিচ্ছেন, এই সার্ভিসটা এমন ভাবে দিবেন যাতে করে ফিউচার জেনারেশন এফেক্টেড না হয়। এটার 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 ব্রডনেস হিউজ। আপনি যদি চিন্তা করেন ইন টার্মস অফ এনি প্যারামিটার, আপনার প্রফিটেবিলিটি থেকে সাস্টেনেবিলিটি ইজ এ মাইল অ্যাওয়ে, বিকজ প্রফিটেবিলিটি বা প্রফিট সেন্ট্রিক পিপল চিন্তা করে কিভাবে প্রফিট ম্যাক্সিমাইজ করা যায়, হোয়ার সাস্টেনেবল পিপল চিন্তা করে যে না, আমি প্রফিট করব, একটা সার্টেন লেভেলে প্রফিট করব, একটা সার্টেন লেভেলে আমি ছেড়ে দেবো ফিউচারের জন্য, যে আমার ফিউচারটা যেন কম্প্রোমাইজ না হয়, আমার ফিউচার জেনারেশন যেন কম্প্রোমাইজ না হয়, ইভেন আমার কোম্পানির ফিউচার যেন কম্প্রোমাইজ না হয়। So sustainability is the new concept for the stakeholder, because আমি আলটিমেটলি চিন্তা করতেছি যে আমার অর্গানাইজেশনটা এই স্ট্র্যাটেজি নিলে প্রফিট ম্যাক্সিমাইজ হবে, আলটিমেটলি প্রফিট ম্যাক্সিমাইজ হলে শেয়ার হোল্ডার ওয়েলথ ম্যাক্সিমাইজ হবে। এটা আলটিমেট গোল না। আলটিমেট গোল হচ্ছে আমার, ওকে, আই উইল এনশিওর দ্য সার্টেন লেভেল শেয়ার হোল্ডার ম্যাক্সিমাইজেশন, শেয়ার হোল্ডার ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, বাট প্যারালালি আই নিড টু এনশিওর দ্য সাস্টেনেবিলিটি অফ দ্য কোম্পানি। বিকজ সাস্টেনেবিলিটি এনশিওর করতে না পারলে আপনি একটা সার্টেন লেভেল পর্যন্ত ওয়েলথ ম্যাক্সিমাইজ করবেন, বাট একটা সময় কি আপনাকে স্টাক হয়ে যেতে হবে, যেখানে নতুন প্রোডাক্ট বা নতুন নতুন কনসেপ্ট চলে আসবে, যখন যখন মানে অলরেডি ইন দ্য মার্কেট, যে সাস্টেনেবিলিটি, যে কোন কোম্পানিটা মোর সাস্টেনেবল ফর দ্য ফিউচার, কোন কোম্পানিটা সোসাইটির কথা চিন্তা করে, কোন কোম্পানিটা ওভারঅল অর্গানাইজেশন বেনিফিটের কথা চিন্তা না করে সোসাইটির কথা চিন্তা করতেছে, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি করতেছে, এনভায়রনমেন্টাল হ্যাজার্ড কমাই দিচ্ছে, ইটিপি করতেছে, ডিফারেন্ট টাইপ অফ মেজার নিচ্ছে, যেটা কিন্তু আপনাকে আলটিমেটলি আপনাকে আপনাকে একটা থিম দিচ্ছে, ইনভিজিবলি আপনাকে একটা থিম দিচ্ছে টু দা কাস্টমার অর টু দা সোসাইটি অ্যাজ এ হোল, যে আপনি সোসাইটিটাকে কিভাবে দেখছেন, আপনি ওভারঅল ফিউচারটাকে কিভাবে কোন দিকে ড্রাইভ করতেছেন ফর ইউর অর্গানাইজেশন। And ultimately, how far an organization can operate sustainability using its tangible and intangible resources is the key issue. Basically, this is the corporate responsibility, বা সিএসআর যাই বলে না কেন, আলটিমেটলি আপনি যেইভাবে ব্যবসা করতেছেন, দ্য ওয়ে অফ ডুইং বিজনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর নাওয়াডেজ। শুধুমাত্র প্রফিট ম্যাক্সিমাইজ করলে, ওই অবজেক্টিভ নিয়ে যদি ব্যবসা করেন, তাহলে আপনি একটা সার্টেন লেভেল পর অবসলিউট হয়ে যাবেন। যদি না আপনি ফিউচার জেনারেশন, ফিউচারটা কি ভিজুয়ালাইজ না করতে পারেন, আপনার ভিশনটা যদি হয় মানে শর্ট, মানে শর্ট সেন্ট্রিক কোনো ডিসিশন নেওয়া যাবে না। আলটিমেটলি ফ্রম দ্য টপ ইউ নিড টু consider about the sustainable development, you need to consider about the future generation, you need to consider about the down the line after 20 years, what will your company do, what will your stake. সো আলটিমেটলি আপনাকে শুধুমাত্র একটা সার্টেন লেভেল, 8-10 বছর বা 10-15 বছর ব্যবসা করে আপনার ব্যবসা ঘুরে যাবে না, আপনার তো পারপিচুয়াল কন্টিনিউটি রাখতে হবে। সো পারপিচুয়াল কন্টিনিউটি রাখতে গেলে আপনাকে অবভিয়াসলি সাস্টেনেবল ওয়েতে ব্যবসা করতে হবে। অ্যান্ড সাস্টেনেবল ওয়ে অফ ডুইং বিজনেস ইজ দ্য অ্যানাদার শিফট ইন দ্য প্যারাডাইম ফর নাওয়াডেজ বিজনেস বা এন্টারপ্রেনার্স বা প্রফেশনালদের, যে প্রফেশনালরা সাস্টেনেবল ওয়ে কতটা চিন্তা করতে পারতেছে, ইভেন সেটা ফাইন্যান্স এরিয়াতে হোক, এইচআর এরিয়াতে হোক, র মেটেরিয়াল ইউজে হোক, হোয়াট এভার, in every aspect of the organization, sustainability is the key thing that we need to ensure as a professional. আচ্ছা, আজকে এতটুকুই থাক, নেক্সট ক্লাসে আমি দেখি এটা শেষ করে দেবো, এই চ্যাপ্টার প্লাস হচ্ছে নতুন চ্যাপ্টারে যাব।
এটা বেশি কিছু নাই, অলরেডি বেশি জিনিসগুলো ইম্পর্টেন্ট জিনিসগুলো ডিসকাস হয়ে গেছে, ওটা 30 মিনিটস লাগবে। ওকে, ওকে স্যার। ওকে ও স্যার। স্যার, ওকে নেক্সট স্যার। ক্লাস কবে মৌসুমী আমাদের? শনিবারে, নেক্সট শনিবারে মনে হয়। নেক্সট স্যাটারডেতে, রাইট? সো নেক্সট স্যাটারডেতে আসার আগে চ্যাপ্টার 2টা একটু দেখে আসবেন। নাকি চ্যাপ্টার 2তে যাবেন ডাইরেক্ট, নাকি না মাঝখানে যেটা বলতেছেন চ্যাপ্টার 4 অর হোয়াট এভার দ্য চ্যাপ্টার, ওই চ্যাপ্টারে যাবেন? ইটস আপ টু ইউ। আপনারা নেক্সট কোন চ্যাপ্টার যেতে চান? চ্যাপ্টার 2 and 3 শেষ করে দেন অন্য চ্যাপ্টারে যাবেন, নাকি না ডাইরেক্টলি অন্য কোনো চ্যাপ্টারে জাম্প করতে চান? ইট মেজরিটি কল। স্যার স্যার 2 and 3 কন্টিনিউটি থাকলে স্যার ভালো হতো। কন্টিনিউলি যাই আমরা, স্যার 2 3 শেষ করে তারপর 4 যাই। ফার্স্টটা থেকে যাওয়াই ভালো স্যার। ওকে, ভেরি গুড, ঠিক আছে তাহলে। মৌসুমী, আপনার জন্য রিপিটেশন হবে, সরি ফর দিস। আপনি বেটার ইয়ে করেন, নেক্সট চ্যাপ্টার ভালো করে ইয়ে করে আপনার বেটার কোয়েরি গুলো নিয়ে আসেন। যারা অলরেডি আমার ক্লাস করছেন লাস্ট সেশনে, তাদের জন্য বলা যে যারা অলরেডি অনেক কিছু জানেন, কারণ সেম কন্টেন্ট তো, ডিফারেন্ট কন্টেন্ট না হলে তো আপনার জন্য আউটপুটটা ওই লেভেলে হবে না। সো বেটার আপনার জন্য ওই চ্যাপ্টার রিলেটেড যত কিছু আছে আপনি বেটার কোশ্চেন করতে পারবেন। সো ইউ আর ইন এ বেটার পজিশন টু আস্ক ডিফারেন্ট টাইপ অফ কোশ্চেন, বেসিক্যালি ইন ডেপথ কোশ্চেন যেটা বলতেছি আমি। সো আপনার কাছ থেকে ইন ডেপথ কোশ্চেন চ্যাপ্টার 2 and 1 থেকে সবার কাছ থেকে এক্সপেক্ট করতেছি। নেক্সট ক্লাসে আসার আগে চ্যাপ্টার 1 and 2 এনি কাইন্ড অফ, 2টা তো দেখে আসবেন, যদি কোনো কোশ্চেন থাকে আনসলভ থাকে তখন আস্ক করবেন। আর চ্যাপ্টার 1 নিয়ে স্পেশালি কারো কোনো কনসেপ্ট যদি গ্যাপ থাকে ইমিডিয়েটলি আস্ক করবেন ক্লাস শুরু হওয়ার আগে, নেক্সট ডেতে। ইয়েস ওকে, ওকে স্যার। ওকে, সি ইউ স্যাটারডে, নেক্সট স্যাটারডে। থ্যাংক ইউ স্যার। সবাই সবাই একটু ভালো পড়াশোনা থাকবেন স্যার, কন্টিনিউ শুরু আসসালামু করেন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সবাই শুরু করে দেন, পড়াশোনা শুরু করে দেন। ওকে স্যার। ওকে, বাই বাই।